তিনি ফরিয়াজি আন্দোলনের মাধ্যমে কি চেয়েছিলেন? দেখো, তিনি চেয়েছিলেন মুসলমানদের মধ্যে দিনে দিনে যে ধর্মীয় কুসংস্কার প্রবেশ করেছে তা উচ্ছেদ করে তাদেরকে ইসলামের মূল অবস্থায় ফিরিয়ে আনতে। এই যে এবার আমরা এতক্ষণ তো জাস্ট তার জীবনী নিয়ে ছোট্ট করে আলোচনা করেছি, এখন তার জীবনের প্রতিটা পর্যায় নিয়ে আমরা একটু আলোচনার চেষ্টা করবো বিস্তারিতভাবে। ছেলেবেলায় তিনি বাড়ি থেকে পালিয়ে কলকাতায় চলে আসেন। তিনি একটু চঞ্চল প্রকৃতির ছিলেন। বাশারত আলীর সাথে, একজন মাওলানার সাথে তার দেখা হয় এবং তার সাথে তিনি 1799 সালে মক্কায় হজের উদ্দেশ্যে গমন করেন। তিনি যখন মক্কায় হজ করতে যান তখন তিনি দেখেন যে মক্কায় কোনো পীর পূজা নাই, মাজার পূজা নাই, মক্কায় কোনো তাবিজ, দোয়া, ঝাড় ফুঁক এগুলো নাই। কিন্তু ভারতের মানুষেরা কিন্তু, ভারতীয় মুসলমানরা কিন্তু, ভারতবর্ষের মুসলমানরা কিন্তু এই সকল কুসংস্কারের সাথে অতপ্রতভাবে জড়িত। তাহলে দেখো, হাজী শরীয়তুল্লাহর একটা ছেলেও ছিল, দুদু মিয়া। এই মুসলিম লীগের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহ। তার পিতা ভুবন মোহন দাস কলকাতা হাইকোর্টের আইনজীবী ছিলেন। জীবিকার তাগিদে তার পরিবার ঢাকার বিক্রমপুর থেকে কলকাতায় গিয়ে বসবাস করেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কমার্স অ্যান্ড আর্টস একাডেমির নিয়মিত আয়োজন ধারাবাহিক রেকর্ড ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের রেকর্ড ক্লাসে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের 3য় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। একাদশ দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়। এই অধ্যায়ে তোমরা এখানে নাম দেখেই বুঝতে পারছো যে রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ, অর্থাৎ যে সকল ব্যক্তির কল্যাণে, যে সকল ব্যক্তিদের অবদানে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে বা যাদের অনুপ্রেরণায় আমরা স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হয়েছি, বা ব্রিটিশ ভারতে যে সকল ব্যক্তিরা স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছিল এবং বাংলাদেশের স্বাধীনতায় যে সকল ব্যক্তিরা ভূমিকা রেখেছিল, মূলত পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়ে সেই ব্যক্তিদের জীবনী নিয়ে আলোচনা করব। আসো, এখানে স্ক্রিনেই দেখতে পাচ্ছ তোমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়ের যে প্রথম রাজনৈতিক ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা আছে, তার নাম হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। আমরা আজকে একটু হাজী শরীয়তুল্লাহর বিস্তারিত জীবনী নিয়ে আলোচনা করব। তিনি ইতিহাসে কেন বিখ্যাত, তার অবদানগুলো কি কি, তার জন্মস্থান কোথায়, এইসব বিষয়ে জানার চেষ্টা করব। এখানে দেখো, আমি ধারাবাহিকভাবে তার জীবনী নিয়ে আলোচনা করেছি। তার জন্মস্থান, তার অবদান, তার প্রাথমিক জীবন, সবকিছু নিয়ে অধ্যায়ে আলোচনা আছে। তবে আমরা আসলে হাজী শরীয়তুল্লাহ কেন ইতিহাসে বিখ্যাত যদি পরীক্ষায় আসে, একটা মনে রাখবা, কেন বিখ্যাত? তিনি ছিলেন একজন ধর্মীয় সংস্কারক। তাহলে হাজী শরীয়তুল্লাহ কোন ধরনের সংস্কারক ছিলেন? ধর্মীয় সংস্কারক ছিলেন। অর্থাৎ মুসলমানদের জন্য, মুসলিম সামাজিক কুসংস্কার দূর করার জন্য তিনি ফরিয়াজি আন্দোলন করে গেছেন এবং বিভিন্ন মুসলমানদেরকে কুসংস্কার থেকে দূরে রাখার জন্য বিভিন্ন কাজ করে গেছেন। এই জন্য তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। আমরা একটু পরে এটা জানার চেষ্টা করব। তবে এখানে 2টা সাল, একটা হচ্ছে 1781 আর একটা হচ্ছে 1840। হাজী শরীয়তুল্লাহর প্রথম সাল যেটা দেওয়া আছে 1781 সালে তার জন্ম এবং 1840 সালে তিনি মৃত্যুবরণ করেন। এখানে সারসংক্ষেপ তার জীবনী নিয়ে একটু আলোচনা আছে যে কেন আসলে আমরা তার জীবনীটা পড়ব, তিনি কেন ইতিহাসে বিখ্যাত, ছোট্ট করে একটু সারসংক্ষেপ দেওয়া আছে। দেখো, তিনি একজন ধর্মীয় সংস্কারক, একটু আগেই বলছিলাম তিনি একজন ধর্মীয় সংস্কারক ছিলেন। তারপর নীলকর ও সামন্তবাদ বিরোধী নেতা ছিলেন। নীলকরদের বিরুদ্ধে তিনি আন্দোলন সংগ্রাম করেছিলেন এবং সামন্তবাদ বিরোধী তিনি নেতা ছিলেন। তারপর হচ্ছে এবং ভারতবর্ষে সংগঠিত ফরিয়াজি আন্দোলন, এই যে তার জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ অবদানটি ছিল ফরিয়াজি আন্দোলন, অর্থাৎ ভারতবর্ষের ফরিয়াজি আন্দোলনের মুখপাত্র ছিলেন তিনি। তারপর তিনি শুধু ধর্মীয় সংস্কারক ছিলেন না, বরং কৃষক, তাঁতি ও অন্যান্য শ্রমজীবী মানুষকে শোষণ থেকে মুক্ত করার জন্য সংস্কার আন্দোলন পরিচালনা করেছিলেন। তিনি চেয়েছিলেন মুসলমানদের মাঝে দিনে দিনে যে ধর্মীয় কুসংস্কার প্রবেশ করেছে, এটা একটু মনে রাখবা। তিনি ফরিয়াজি আন্দোলনের মাধ্যমে কি চেয়েছিলেন? দেখো, তিনি চেয়েছিলেন মুসলমানদের মধ্যে দিনে দিনে যে ধর্মীয় কুসংস্কার প্রবেশ করেছে তা উচ্ছেদ করে তাদেরকে ইসলামের মূল অবস্থায় ফিরিয়ে
আনতে বা আনার চেষ্টা করেছিলেন ফরিয়াজি আন্দোলনের মাধ্যমে। সেই সময় ভারতবর্ষের মুসলমানরা বিভিন্ন কুসংস্কারপূর্ণ কাজে লিপ্ত ছিল, পীর পূজা, মাজার পূজা, অর্থাৎ ইসলামের মূল পথ থেকে সরে গিয়ে তারা বিভিন্ন কুসংস্কারমূলক কাজ করতেছিল। তখন তিনি ফরিয়াজি আন্দোলনের মাধ্যমে মুসলমানদেরকে সঠিক পথে পরিচালনার চেষ্টা করেছিলেন। তারপর দেখো, অনেকের মতে তিনি ওয়াহাবি আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হন। তাহলে অনেকেই মনে করেন যে হাজী শরীয়তুল্লাহ ওয়াহাবি আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হন। ইসলামের প্রধান করণীয় কাজ ফরজ, ফরজ মানে হচ্ছে অবশ্যই পালনীয়। এই ইসলামের যেই ফরজ কাজ সেগুলো করার প্রতি মানুষকে তাগিদ দেন এবং কুসংস্কার থেকে তিনি মানুষকে বিরত থাকতে বলে। এই চিন্তা থেকেই তার সংস্কার আন্দোলনের নাম হয় ফরিয়াজি আন্দোলন। এই যে এবার আমরা এই এতক্ষণ তো জাস্ট তার জীবনী নিয়ে ছোট্ট করে আলোচনা করেছি, এখন তার জীবনের প্রতিটা পর্যায় নিয়ে আমরা একটু আলোচনার চেষ্টা করবো বিস্তারিতভাবে। জন্ম ও প্রারম্ভিক জীবন। দেখো, হাজী শরীয়তুল্লাহ জন্ম কোথায়, জন্মস্থান কোথায়, এখানে দেওয়া আছে। শরীয়তুল্লাহ জন্ম তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন বেঙ্গল প্রেসিডেন্সি অর্থাৎ বাংলা প্রদেশের ফরিদপুর জেলার, এটা একটু মনে রাখবা, ফরিদপুর জেলার। হাজী শরীয়তুল্লাহ হচ্ছে ফরিদপুর জেলার চরসামাইল গ্রামে এক দারিদ্র তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাহলে হাজী শরীয়তুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি হচ্ছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন বেঙ্গল প্রেসিডেন্সির বাংলা প্রদেশের ফরিদপুর জেলার চরসামাইল গ্রামে এক দারিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় তিনি বাড়ি থেকে পালিয়ে কলকাতায় চলে আসেন। তিনি একটু চঞ্চল প্রকৃতির ছিলেন এবং ছেলেবেলায় ছোটকালেই তিনি কিন্তু কোথায় চলে আসেন, অর্থাৎ বাড়ি থেকে পালিয়ে, অর্থাৎ ফরিদপুর জেলা থেকে পালিয়ে তিনি কলকাতায় চলে আসেন। তিনি তার গুরু মৌলানা বাশারত, দেখো কলকাতায় আসার পর বাশারত আলীর সাথে, একজন মৌলানার সাথে তার দেখা হয় এবং তার সাথে তিনি 1799 সালে মক্কায় হজের উদ্দেশ্যে গমন করেন। তাহলে হাজী শরীয়তুল্লাহ যখন ফরিদপুর থেকে পালিয়ে কলকাতায় চলে আসেন তখন একজন মৌলানার সাথে দেখা হয়, আর তিনি ওই মৌলানা বাশারত আলীর সাথে তিনি হজ করতে মক্কায় যান। এটা পরীক্ষা আসে, হাজী শরীয়তুল্লাহ কখন হজ করতে মক্কায় যান? 1799 সালে হজ করতে কোথায় যান? মক্কায় গমন করেন এবং 1818 সালে সেখান থেকে দেশে ফিরে আসেন। তাহলে 1818 সালেই তিনি মক্কা থেকে কোথায় ফিরে আসেন? দেশে ফিরে আসেন এবং মক্কায় গিয়ে তিনি আরবি ভাষায় পণ্ডিত্য অর্জন করেন। এটা একটু মনে রাখবা, কোন ভাষায় পণ্ডিত্য অর্জন করেছিলেন? আরবি ভাষায় পণ্ডিত্য অর্জন করেছিলেন। এরপরে যদি আমরা বলি, দেখো ফরিয়াজি আন্দোলন, এই যে তার যে অবদান, ফরিয়াজি আন্দোলন, ঠিক আছে স্যার, এটা কিভাবে হয়েছে বা এটা কি কারণে হয়েছে সেটা আমরা একটু বিস্তারিতভাবে আর একটু জানার চেষ্টা করি। দেখো, তিনি যখন মক্কায় হজ করতে যান তখন তিনি দেখেন যে মক্কায় কোনো পীর পূজা নাই, মাজার পূজা নাই, মক্কায় কোনো তাবিজ, দোয়া, ঝাড়ফুঁক এগুলো নাই। কিন্তু ভারতের মানুষেরা কিন্তু, ভারতীয় মুসলমানরা কিন্তু, ভারতবর্ষের মুসলমানরা কিন্তু এই সকল কুসংস্কারের সাথে অতপ্রতভাবে জড়িত। ঠিক আছে স্যার, তো তিনি বলতেছে যেখানে মক্কা স্বয়ং আল্লাহর গড় আছে, ঠিক আছে স্যার, যেখানে প্রকৃত তীর্থস্থান, মুসলমানদের অন্যতম তীর্থস্থান যেটা বলা হয় মক্কা, মদিনা, ওইখানে কোনো পীর, মাজার এগুলো নাই। কিন্তু আমাদের ভারতবর্ষে পীর পূজা, মাজার পূজা এগুলো প্রচলিত ছিল। এই জন্য তিনি ওইখান থেকেই সঠিক ধর্মীয় মূল্যবোধটা নিয়ে এসেই এখানে চেষ্টা করেন যে কি, এই যে পীর পূজা, মাজার পূজা মক্কায় নাই, তাহলে এখানেও থাকতে পারে না, এগুলো হচ্ছে কুসংস্কার। এবং এই যে এই অঞ্চল থেকে তিনি এই পীর, মাজার এগুলো থেকে মুসলমানদেরকে সঠিক পথে ফেরানোর জন্য তিনি ফরিয়াজি আন্দোলনের ডাক দেন। দেখো এখানে দেওয়া আছে, দেখো ফরিয়াজি, এখানে একটা শব্দ দেওয়া আছে। ফরিয়াজি শব্দটি আসছে আরবি শব্দ ফরজ থেকে। ফরিয়াজি শব্দটি আসছে আরবি শব্দ ফরজ থেকে। ফরজ অর্থ হচ্ছে অবশ্যই পালনীয়, অবশ্যই পালনীয়। অর্থাৎ ইসলামের যেই কাজগুলো আমরা বলি যে পাঁচ ফরজ, বোঝা যাচ্ছে স্যার, যেই কাজগুলো অবশ্যই পালনীয়, স্বয়ং বিধাতা বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে এই কাজগুলো করতে হবে, এই কাজগুলো, ফরজ কাজগুলো করতে বলেন। এবং অন্যান্য কাজ থেকে, পীর পূজা, মাজার পূজা থেকে মুসলমানদেরকে বিরত থাকার জন্যই তিনি মূলত এই আন্দোলনটা পরিচালনা করতে বলেন। তাহলে ফরিয়াজি আন্দোলনের মূল উদ্দেশ্য, লক্ষ্য হচ্ছে মুসলমানদেরকে ধর্মীয় গোড়ামি থেকে সঠিক পথে পরিচালনা করা এবং তাদেরকে শুধুমাত্র ফরজ কাজগুলো করতে তাগিদ দেওয়া, অন্যান্য কাজ থেকে তাদেরকে বিরত রাখা চেষ্টা করা। তাহলে এই আন্দোলনটা করতে গিয়েই মূলত দেখা যায় যে কি পরবর্তীতে এই দেখো বাংলার মুসলমানদের মাঝে বেশ কিছু সংখ্যক ছিল ধর্মান্তরিত,
তাই মুসলমান হওয়ার পরও স্বাভাবিকভাবে তাদের মধ্যে পূর্বধর্ম বা সংস্কৃতির অনেক কিছুর প্রভাব থেকেই যায়। এগুলো প্রকট হয়ে দেখা দেয় বাংলার ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর থেকে। মক্কায় তিনি ওয়াহাবি আন্দোলনের নেতা, এই দেখো ওয়াহাবি আন্দোলনের নেতা শাহ ওলিউল্লাহ এবং সৈয়দ আহমদ বেরলভীর চিন্তাধারায় অনুপ্রাণিত হন এবং মক্কায় থাকাকালীন সময়ে তিনি সংকল্পবদ্ধ হন যে দেশে ফিরেই তিনি সমাজ সংস্কারে মনোযোগী হবেন। তাই তিনি মক্কা থেকে দেশে ফিরেই সমাজ সংস্কারে মনোনিবেশ করেন এবং 19 শতকের প্রথম দিকে, এটা একটু মনে রাখবা, 19 শতকের প্রথম দিকে তিনি এই অঞ্চলে তার নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে সেটাই ফরিয়াজি আন্দোলন নামে পরিচিত। অর্থাৎ আশা করি বোঝা গেছে ফরিয়াজি আন্দোলন মানে হচ্ছে কুসংস্কার থেকে মুসলমানদেরকে সঠিক পথে পরিচালনার জন্য তিনি যে আন্দোলনের ডাক দেন বা ফরজ কাজগুলো করার তাগিদ দিয়ে তিনি যে আন্দোলনের ডাক দেন সেটাই হচ্ছে ফরিয়াজি আন্দোলন। আর তিনি এই আন্দোলন করতে গিয়ে মুসলমানদের বলেন, হে মুসলমান, তোমরা 2 ধরনের পাপ থেকে বিরত থাকবে। তাহলে ফরিয়াজি আন্দোলন করতে গিয়ে তিনি মুসলমানদের কয় ধরনের পাপ থেকে বিরত থাকতে বলেন? 2 ধরনের। একটা হচ্ছে শিরক। শিরক মানে হচ্ছে অংশীদারিত্ব করা, অর্থাৎ আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না, কোনো পীর মাজার এগুলোকে। তারপর হচ্ছে বিদাত। আমরা অনেক সময় বেদাত করি। এই বেদাত মানে হচ্ছে সওয়াবের উদ্দেশ্যে নতুন কিছু সৃষ্টি করা। এই যে সওয়াবের উদ্দেশ্যে অনেক সময় আমরা যেটা ইসলামের মধ্যে নাই কিন্তু আমরা বানিয়ে সওয়াবের উদ্দেশ্যে বলে যে এটা করতে হবে, এই যে মাজারে গেলে সিজদা দেয়, সেই সিজদা দেওয়া সওয়াব, এই সেই অনেক কাজ করি না, এগুলো করা যাবে না। সওয়াবের উদ্দেশ্যে যেটা ইসলামে নেই নতুন কিছু তুমি সৃষ্টি করতে পারবে না, এটা হচ্ছে বেদাত। তাহলে এই ফরিয়াজি আন্দোলন করতে গিয়ে তিনি 2 ধরনের হচ্ছে পাপ থেকে বিরত থাকতে বলেন এবং এই আন্দোলনের 2 দফার নির্দেশনা ছিল। ফরিয়াজি আন্দোলন 2 দফার নির্দেশনা ছিল। একটা হচ্ছে আত্মবিশ্বাস জাগ্রতকরণ, অর্থাৎ মুসলমানদের মধ্যে তিনি আত্মবিশ্বাস জাগ্রত করার চেষ্টা করেছিলেন। কেননা যদি নিজের মধ্যে আত্মবিশ্বাস না থাকে তখনই তুমি পীর মাজার এগুলোর পূজা করবা বা আরাধনা করবা, কিন্তু নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকলে তুমি যদি নামাজ কালাম পড়ো, নিজের উপর বিশ্বাসী হও, তখন তুমি এগুলো থেকে বিরত থাকবে এবং সঠিক পথে নিজেকে পরিচালনা করতে পারবে। এই জন্য তিনি 1 নম্বর দিক নির্দেশনা দেন যে আন্দোলনকে সফল করার জন্য যে আত্মবিশ্বাস জাগ্রত করতে হবে আমাদের নিজেদের মধ্যে, মুসলমানদের মধ্যে। তারপর হচ্ছে আরেকটা দিক নির্দেশনা দেন মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনার বিস্তার ও অর্থনৈতিক দিক নির্দেশনা। এবং তিনি মুসলমানদেরকে রাজনৈতিকভাবে সচেতন করার চেষ্টা করেন এবং অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে মুক্তি লাভের জন্য অর্থনৈতিক দিক নির্দেশনাও দেন। এভাবে তিনি চেষ্টা করেছিলেন যে ফরিয়াজি 2 দফা দিক নির্দেশনা দিয়েই তিনি চেষ্টা করেছিলেন ফরিয়াজি আন্দোলনকে সফল করার জন্য। এরপর আমরা যদি দেখি, এগুলো তোমাদের বইও আছে, দিক নির্দেশনাগুলো বিস্তারিত তোমরা ডিটেলস একটু পড়বা। আমরা একটু সর্বশেষ হাজী শরীয়তুল্লাহর যে মৃত্যুবরণ করেছেন, কত ওই যে বলেছিলাম 1840 সালে তিনি বৃহত্তর ফরিদপুর জেলা, বর্তমানে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাহাদুরপুর গ্রামে মৃত্যুবরণ করেন এবং তার মৃতদেহ জন্মস্থান চরসামাইলে সমাহিত করা হয়। আড়িয়ালকা নদীর ভাঙনের ফলে হাজী শরীয়তুল্লাহর কবর নদীগর্ভে বিলীন হয়ে যায়। তবে বাহাদুরপুর মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে পারিবারিক কবরস্থানে পুত্র দুদু মিয়া সহ অন্যদের কবর রয়েছে। তাহলে দেখো, হাজী শরীয়তুল্লাহর একটা ছেলেও ছিল, দুদু মিয়া। হাজী শরীয়তুল্লাহ একটা সময় 1840 সালে মারা যায়, কিন্তু তাকে কবর দেওয়া হলেও আড়িয়ালকা নদী ভাঙনের ফলে তার কবরটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে হাজী শরীয়তুল্লাহ মারা যাওয়ার পর তার ছেলে কিন্তু দুদু মিয়া আন্দোলনটা পরিচালনা করে, কিন্তু দুদু মিয়া মারা যাওয়ার পর যোগ্য নেতৃত্বের অভাবেই কিন্তু এই ফরিয়াজি আন্দোলনটা অর্থাৎ ব্যর্থ হয়। আশা করি স্যার বোঝা গেছে। তাহলে ধর্মীয় সংস্কারক যদি বলে মুসলমানদের কুসংস্কার থেকে মুক্তির জন্য যে ব্যক্তিটা অবদান রেখেছিলেন তিনি হচ্ছেন হাজী শরীয়তুল্লাহ। এরপর আসো স্যার সৈয়দ মীর নিসার আলী উর্ফে তিতুমির। আমরা তার জীবনী নিয়ে একটু আলোচনা করব। তিতুমির ইতিহাসে বিখ্যাত ব্রিটিশ বিপ্লবী হিসেবে, তাহলে ব্রিটিশ বিপ্লবী হিসেবে ইতিহাসে যে ব্যক্তিটা বিখ্যাত হয়ে আছেন, ব্রিটিশদের বিরুদ্ধে অত্যাচারী নীলকর জমিদারদের বিরুদ্ধে যেই মানুষটা আজীবন সংগ্রাম করে গেছেন এবং নিজের জীবন উৎসর্গ করে গেছেন তিনি হচ্ছেন
তিতুমির। বোঝা গেছে স্যার? তাহলে সৈয়দ মীর নিসারের ওই যে প্রথম যেটা আছে 1782 সালেই তিনি জন্মগ্রহণ করেন এবং 1831 সালে তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে স্যার, বা শহীদ হন। তিতুমির হচ্ছে শহীদ হন ব্রিটিশদের কাছে। আমরা একটু সারসংক্ষেপ তার জীবনে, সারসংক্ষেপ কেন ইতিহাসে বিখ্যাত বা কেন তার জীবনীটা পড়তে হচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব। যার প্রকৃত নাম হচ্ছে, তিতুমিরের প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী, ছিলেন একজন ব্রিটিশ বিরোধী ব্যক্তিত্ব। সৈয়দ মীর নিসার আলী ছিলেন একজন ব্রিটিশ বিরোধী ব্যক্তিত্ব। এখন তাকে তিতুমির বলা হয় কেন, তার পিছনে একটা মজার একটা রহস্য আছে। তিতুমির বলার পিছনে কারণটা হচ্ছে তিনি ছোটবেলায় খুব সহজে তেতো জিনিস খেয়ে ফেলতে পারতেন, এই জন্য তার নাম রাখা হয় হচ্ছে তিতুমির। তিনি একজন ব্রিটিশ বিপ্লবী ছিলেন এবং বাঙ্গালা আমিরাত নামক স্বল্পস্থায়ী রাষ্ট্রের বাদশা ছিলেন। অর্থাৎ ব্রিটিশদের থেকে তিনি কিছু জায়গা দখল করে একটা রাষ্ট্রও প্রতিষ্ঠা করেছিলেন, স্বল্পস্থায়ী রাষ্ট্র, যেটার নাম দিয়েছিলেন তিতুমির বাঙ্গালা আমিরাত। তাহলে তিতুমির যে রাষ্ট্রটা প্রতিষ্ঠা করেছিলেন সেটার নাম কি ছিল? বাঙ্গালা আমিরাত। এই স্বল্পস্থায়ী রাষ্ট্রের তিনি বাদশা ছিলেন অল্প সময়ের জন্য। তিনি ব্রিটিশ শাসন, তাদের অনুগত অত্যাচারী হিন্দু জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম এবং তার বিখ্যাত বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছেন। ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধরত অবস্থায় এই বাঁশের কেল্লাতেই তার মৃত্যু হয়। আমরা এগুলো নিয়ে ডিটেলসে একটু আলোচনা করব। দেখো, জন্ম প্রারম্ভিক জীবন। তিতুমির কত সালে জন্মগ্রহণ করেন? তিতুমির হচ্ছে মীর নিসার আলী। তিতুমিরের জন্ম 1782 সালে, এটা একটু মনে রাখবা। 1782 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে কত সালে? 1782 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে হচ্ছে তিতুমির জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন সৈয়দ মীর হাসান আলী, মা আবেদা রোকেয়া খাতুন। গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর তিনি স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করেন। কোরআন ও হাদিস বিষয়ে, এটা একটু মনে রাখবা, তিতুমির কোরআন ও হাদিস বিষয়ে অল্প বয়সে তিনি পণ্ডিত্য অর্জন করেন। অনেকের মধ্যে তিনি কোরআনে হাফেজও ছিলেন। 1822 সালে পবিত্র হজ পালন করতে মক্কায় অবস্থানকালে তিতুমির মুক্তি সংগ্রামের পথ প্রদর্শক সৈয়দ আহমদ শহীদের শিষ্যত্ব গ্রহণ করেন। তাহলে তিতুমির 1822 সালে মক্কায় যান হজ পালন করতে। তাহলে তিতুমির কত সালে মক্কায় যান হজ পালন করতে? 1822 সালে। এবং সেখানে গিয়ে সৈয়দ আহমদ ওহাবী আন্দোলনের অন্যতম একজন নেতা সৈয়দ আহমদ শহীদের শিষ্যত্ব গ্রহণ করেন। তারপর হচ্ছে 1827 সালে দেশে ফিরে তিনি সমাজ সংস্কারে আত্মনিয়োগ করেন। ওই যে হজ পালন শেষে তিনি পরবর্তীতে 1827 সালে দেশে ফিরে আসেন এবং তখনই তিনি সমাজ সংস্কারে আত্মনিয়োগ করেন। আসো আমরা একটু দেখি তিতুমিরের বাঁশের কেল্লা বা তিতুমিরের যে বারাসাত বিদ্রোহ আছে সে বিদ্রোহ নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, বাঁশের কেল্লা কেন নির্মাণ করেছিলেন? অর্থাৎ যখন ইংরেজদের সাথে তার দ্বন্দ্ব চরম পর্যায়ে এবং ইংরেজদের সাথে তার বারবার যুদ্ধ হচ্ছিল, সংঘাত হচ্ছিল, জমিদারদের সাথে যখন সংঘাত হচ্ছিল, তখন তার একটা লাঠিয়াল বাহিনী ছিল। সেই লাঠিয়াল বাহিনীর আত্মরক্ষা এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তিতুমির বাঁশের কেল্লা নামক একটা দুর্গ, অর্থাৎ বাঁশ দিয়ে একটা দুর্গ নির্মাণ করেছিলেন। আমরা একটু পড়লেই বুঝতে পারবো। বলা হচ্ছে তিতুমির যুদ্ধের অভিজ্ঞতা বুঝতে পেরে, অর্থাৎ ইংরেজদের সাথে যুদ্ধের অভিজ্ঞতা বুঝতে পারেন যে ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে প্রয়োজন সমর প্রস্তুতি, অর্থাৎ সমর প্রস্তুতি প্রয়োজন, সমর প্রশিক্ষণ, অস্ত্র প্রশিক্ষণ প্রয়োজন এবং উপযুক্ত সেনা প্রশিক্ষণ প্রয়োজন এবং সেনাদেরকেও প্রশিক্ষণ দিতে হবে। সেনাবাহিনীর আত্মরক্ষা, এটা একটু মনে রাখবা, সেনাবাহিনী আত্মরক্ষার প্রয়োজনে তিনি একটি দুর্গ নির্মাণের প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভব করেন। অর্থাৎ তার সেনাবাহিনীদের আত্মরক্ষার জন্য বা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি দুর্গ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেন। সময় ও অর্থভাবে তিনি আপাতত কলকাতার নিকটবর্তী, এটা একটু মনে রাখবা, কলকাতার নিকটবর্তী নারিকেল বাড়িয়া নামক স্থানে একটি বাঁশের কেল্লা বা দুর্গ নির্মাণ করেন। ইতিহাসে এই কেল্লাই নারিকেল বাড়িয়ার বাঁশের কেল্লা নামে পরিচিত। তাহলে তিতুমির তার ইংরেজদের সাথে যখন তার বারবার যুদ্ধ হচ্ছিল, ইংরেজদেরকে প্রতিহত করার জন্য বা তার সৈন্যদেরকে সমর প্রস্তুতি, তারপর হচ্ছে প্রশিক্ষণ দেওয়ার জন্য বা তার সেনাবাহিনী আত্মরক্ষার জন্য তিনি এই দুর্গটা নির্মাণ করেছিলেন। এরপরে বারাসাত যুদ্ধ। বলা হচ্ছে বারাসাত যুদ্ধ
1825 থেকে মতান্তরে অনেকের মতে এটা 1831 সাল পর্যন্ত চলেছিল, অর্থাৎ আরম্ভটা হয় 1825 থেকে এবং এটা 1831 সাল পর্যন্ত চলেছিল। তিতুমিরের মৃত্যু, এখানেই তার মৃত্যু হয়। দেখো তিতুমির বর্তমান 24 পরগনা কিভাবে হয়েছিল একটু ভালো করে বোঝার চেষ্টা করবো। তিতুমির কি করে বর্তমানে 24 পরগনা, নদিয়া, ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চল অধিকার করে সেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে দেন। তাহলে ব্রিটিশদের কাছ থেকে তিতুমির 3টা জায়গা 24 পরগনা, নদিয়া, ফরিদপুর দখল করে ফেলেন এবং স্বাধীনতার ঘোষণা দেন। নিজেকে বাদশাহ এবং মঈনুদ্দিন নামের জৈনিক ওহাবিকে প্রধানমন্ত্রী এবং তার বাগ্নে গোলাম মাসুমকে, তিতুমিরের সেনাপতি ছিল গোলাম মাসুম, আর মঈনুদ্দিন নামক একজন জৈনিক ব্যক্তি ওহাবি ব্যক্তিকে তিনি প্রধানমন্ত্রী করেন এবং নিজেকে ওই রাষ্ট্রের বাদশাহ হিসেবে ঘোষণা করেন। স্থানীয় জমিদারদের নিজস্ব বাহিনী, ব্রিটিশ বাহিনী তিতুমিরের হাতে বেশ কয়েকবার পরাজয় বরণ করে। ওইখানে অর্থাৎ বেশ কয়েকবার 1825 সাল থেকে দফায় দফায় তিতুমিরের সাথে এখানে স্থানীয় জমিদার এবং ব্রিটিশ বাহিনীর সাথে তিতুমিরের বেশ কয়েকবার দ্বন্দ্ব হয় এবং তারা পরাজয় বরণ করে তিতুমিরের কাছে। তন্মধ্যে বারাসাত বিদ্রোহ অন্যতম, অর্থাৎ বারাসাতের ম্যাজিস্ট্রেটের সাথে যে বিদ্রোহটা হয়েছিল সেটা অন্যতম ছিল 1825-এ। তারপর হচ্ছে উইলিয়াম হান্টার বলেন ওই বিদ্রোহে প্রায় 83,000 কৃষক সেনা তিতুমিরের পক্ষে যুদ্ধ করেছিল। অর্থাৎ বারাসাত বিদ্রোহে তিতুমিরের পক্ষে প্রায় 83,000 কৃষক সেনা লাঠিয়াল বাহিনী বিদ্রোহ করেছিল। অবশেষে পরবর্তীতে দেখা যায় যে কি একটা পর্যায়ে গিয়ে অবশেষে 1831 সালের 13 নভেম্বর ব্রিটিশ সৈন্যরা তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। অর্থাৎ যুদ্ধের এক পর্যায়ে দেখা যায় যে কি বারবার যখন ব্রিটিশরা পরাজিত হচ্ছিল তখন ব্রিটিশরা শক্তি সঞ্চার করে বাঁশের কেল্লার চারদিকে ঘিরে ফেলে। 1831 সালের 13 নভেম্বর ব্রিটিশ সৈন্যরা বাঁশের কেল্লার চারদিকে ঘিরে ফেলে। তিতুমির স্বাধীনতা ঘোষণা দিলেন এবং যখন ব্রিটিশ সৈন্যরা বাঁশের কেল্লা চারিদিকে ঘিরে ফেলছে এবং শক্তি সঞ্চার করে তিতুমিরের বিরুদ্ধে যখন আক্রমণের চেষ্টা করতেছে তখনই তিতুমির স্বাধীনতার ঘোষণা দিছে এবং বলছে বাইসব একটু পরেই ইংরেজ বাহিনী আমাদের কেল্লা আক্রমণ করবে, লড়াইতে হার জিত আছে, এতে আমাদেরকে ভয় পেলে চলবে না, দেশের জন্য শহীদ হওয়া মর্যাদার অনেক। তাহলে এই কথা বলেই তিনি অর্থাৎ যুদ্ধ শুরুর আগেই স্বাধীনতার ঘোষণা দেন এবং তার সৈন্যদের তিনি আত্মবিশ্বাসী করে তোলার জন্য বক্তব্যটা রাখেন। তবে এই লড়াইয়ে আমাদের শেষ লড়াই নয়, আমাদের কাছ থেকে প্রেরণা পেয়ে এ দেশের মানুষ একদিন দেশ উদ্ধার করবে। তার কথাটা পরবর্তীতে সঠিক হলো, অর্থাৎ এটা পূর্ণতা পেলেও আমরা তিতুমিরকে হারাতে হয় এই যুদ্ধে। দেখো আমরা যে লড়াই শুরু করলাম এই পথ ধরে একদিন স্বাধীনতা, দেশ স্বাধীন হবে। আসলে স্বাধীন হয়েছিল তিতুমিরদের অনুপ্রেরণার কারণে। পরবর্তীতে আরো অনেকেই সংগ্রামী ছিল, তাদের ব্রিটিশদের সাথে সংগ্রাম করতে করতে এক পর্যায়ে ব্রিটিশরা বাধ্য হয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়ে দেয়। এরপর দেখো 14 নভেম্বর, তাহলে 13 নভেম্বর ঘেরাও করছে। 14 নভেম্বর কর্নেল হার্ডিং এর নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তিতুমির ও তার অনুসারীদের আক্রমণ করে। তাদের সাধারণ তলোয়ার ও হালকা অস্ত্র নিয়ে তিতুমির ও তার সৈন্যরা ব্রিটিশ সৈন্যদের আধুনিক অস্ত্রের সামনে দাঁড়াতে পারেনি। 19 নভেম্বর তিতুমির ও তার 40 জন সহচর, এটা একটু মনে রাখবা, তিতুমির ও তার 40 জন সহচর শহীদ হয়। তাহলে দেখো প্রথম হচ্ছে 1831 সালের, এখানে দেওয়া আছে তারিখগুলো মনে রাখবা। 1831 সালের 13 নভেম্বর হচ্ছে কর্নেল হার্ডিংস এর নেতৃত্বে বলা হচ্ছে বাঁশের কেল্লা ঘেরাও করা হয়েছে। পরবর্তীতে এখানে 14 নভেম্বর হচ্ছে ব্রিটিশ সৈন্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে এবং ভারী অস্ত্রের কাছে তিতুমিরের লাঠিয়াল বাহিনী বা তলোয়ার বাহিনী এটা প্রতিহত করতে পারে নাই, কারণ তাদের কাছে ভারী অস্ত্র ছিল না। এরপরও এই এক পর্যায়ে যুদ্ধ চলতে থাকে তিতুমিরের সাথে ব্রিটিশ সেনাবাহিনীর এবং 19 নভেম্বরে সেই তিতুমির সহ 40 জন শহীদ হয় এভাবে। এবং পরবর্তীতে শহীদ বাহিনীর শহীদ হন এবং তার বাহিনীর প্রধান গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয় এবং বাঁশের কেল্লা গুড়িয়ে দেওয়া হয়। এভাবেই বলা হচ্ছে স্বাধীনতার মহান সংগ্রামী নেতা তিতুমির শহীদ হন এবং তার অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে। আশা করি স্যার বোঝা গেছে। এরপরে আমরা যে ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে নবাব আব্দুল লতিফ এবং তার এখানে দেওয়া আছে প্রথম সাল 1828টা হচ্ছে তোমার জন্মসাল। 1893 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন মুসলিম সমাজের শিক্ষাবিদ এবং সমাজকর্মী এবং শিক্ষা বিস্তারে মুসলিম সমাজের শিক্ষা বিস্তারে অবদান রেখেছিলেন। তাহলে এই দেখো একটা আমি ক্লু দিয়ে দিচ্ছি কোনটা কেন ইম্পর্টেন্ট। তাহলে মুসলিম সমাজের শিক্ষা বিস্তারে অবদান, পিছিয়ে পড়া মুসলমানদের সশিক্ষিত করার জন্য ব্রিটিশ ভারতে বাংলার মুসলমানদের কল্যাণে শিক্ষায় শিক্ষিত করার জন্য যেই ব্যক্তিটা অবদান রেখেছিলেন তার নাম হচ্ছে নবাব
আব্দুল লতিফ। বোঝা গেছে স্যার? নবাবটা হচ্ছে তার উপাধি, ব্রিটিশরা তাকে দুইটা উপাধি দিয়েছিল আব্দুল লতিফকে ভালোবেসে। ব্রিটিশদের সাথে তার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রথমে তিনি ব্রিটিশদের কাছ থেকে নবাব উপাধি পান, পরবর্তীতে নবাব বাহাদুর উপাধি দেওয়া হয়। তারপর হচ্ছে 19 শতকে দেখো তার জীবনীটা কেন পড়ব, তিনি ইতিহাসে বিখ্যাত কেন। 19 শতকের বাঙালি মুসলিম শিক্ষাবিদ এবং সমাজকর্মী, তাকে মুসলিম রেনেসাঁর অগ্রদূত বলা হয়। অর্থাৎ রেনেসাঁ মানে নবজাগরণ, পিছিয়ে পড়া মুসলমানদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্রিটিশ ভারতে বাংলার মুসলমানদের জন্য যিনি অবদান রেখেছিলেন তার নাম হচ্ছে নবাব আব্দুল লতিফ। এজন্য তাকে মুসলিম রেনেসাঁর অগ্রদূত বলা হয়। তিনি মোহামেডান লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা এবং মুসলিম সাহিত্য কেন্দ্র বা মুসলিম সাহিত্য সমিতি যিনি গঠন করেছিলেন মোহামেডান লিটারারি, এটা কত সালে? 1863 সালে এটা আসে। 1863 সালে এই মোহামেডান লিটারারি সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন নবাব আব্দুল লতিফ। সমাজের নানা ক্ষেত্রে অবদানের জন্য তাকে খান বাহাদুর বা নবাব উপাধিতে ভূষিত করা হয়। এবার আসো স্যার, নওয়াব আব্দুল লতিফের জন্ম। বলা হচ্ছে নওয়াব আব্দুল লতিফ কোথায় জন্মগ্রহণ করেন? দেখেন, নওয়াব আব্দুল লতিফ ফরিদপুর জেলার বসানা থানার বর্তমান বোয়ালমারী উপজেলার অন্তর্গত রাজারপুর গ্রামে সম্ভ্রান্ত খাজি পরিবারে 1243 হিজরি মোতাবেক 1828 সালের মার্চ মাসে জন্মগ্রহণ করেন। এখানে মনে রাখবা 1828 আর ফরিদপুর জেলা বসানা থানা, এটা মনে রাখলেই হলো। বোঝা গেছে স্যার? তাহলে ফরিদপুর জেলার বসানা থানায় তিনি বলা কত সালে? 1828 সালে তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন কাজী ফকির মোহাম্মদ, ছিলেন কলকাতা সদর দেওয়ানি আদালতের আইনজীবী। অর্থাৎ তার বাবা একজন আইনজীবী ছিলেন। কবি আব্দুল গফুর নাসাক ছিলেন তার ছোট ভাই, অর্থাৎ সেই সময়ের একজন বিখ্যাত কবি ছিলেন আব্দুল গফুর নাসাক, তিনি ছিলেন তার ছোট ভাই। এরপরে আসো স্যার, আমরা যদি তার শিক্ষা জীবন দেখি, পাশ্চাত্য শিক্ষার প্রয়োজনীয়তা অনুধাবন করে তিনি পিতা তাকে আরবির সাথে ইংরেজি ভাষায় শিক্ষিত করার লক্ষ্যে কলকাতা মাদ্রাসায় ভর্তি করান। সেখানে তিনি শিক্ষা গ্রহণ করেন। অল্প সময়ের মধ্যে তিনি ইংরেজি, দেখো নবাব আব্দুল লতিফ কয়টি ভাষায় পণ্ডিত্য অর্জন করেন? ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু ভাষায় তিনি পণ্ডিত্য অর্জন করেছিলেন। এবং তার প্রসিদ্ধ কর্মজীবনও ছিল, এখানে দেওয়া আছে। নবাব আব্দুল লতিফের কর্মজীবন শুরু হয় ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষকতা দিয়ে। পরবর্তীতে তিনি ইংরেজি ও আরবির অধ্যাপক হিসেবে কলকাতায় মাদ্রাসায় যোগদান করেন। তাহলে তিনি প্রথমে হচ্ছে শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন শুরু হয় এবং পরবর্তীতে 1849 সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। এবং 1877 সালে প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট পদে উন্নীত হন এবং নবাব আব্দুল লতিফ আত্মজীবনী লিখেছেন। বলা হচ্ছে 1978 সালে চট্টগ্রামের মেহরাব পাবলিকেশন নবাব আব্দুল লতিফের আত্মজীবনীটা প্রকাশ করেন। আত্মজীবনীটা সম্পাদন করেছেন বিখ্যাত ইতিহাসবিদ মোহাম্মদ মোহর আলী। অর্থাৎ তার একটা আত্মজীবনী ছিল, এই আমাদের চট্টগ্রামেরই একটা পাবলিকেশন মেহরাব পাবলিকেশন নবাব আব্দুল লতিফের আত্মজীবনীটা প্রকাশ করেন। তাহলে তিনি প্রথমে শিক্ষক ছিলেন, পরবর্তীতে দেখা যাচ্ছে যে কি তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট পদে উন্নীত হন। বোঝা গেছে স্যার? 1880 সালে ব্রিটিশ সরকার তাকে নবাব, আরো পরে নবাব বাহাদুর উপাধিতে। তাহলে এই যে উপাধিগুলো পেয়েছিলেন, তিনি কিন্তু নবাব ছিলেন না, নবাব একটা উপাধি, তাকে নবাব উপাধিটা দিয়েছিল 1880 সালে ব্রিটিশ সরকার। পরবর্তীতে নবাব বাহাদুর উপাধিতে ভূষিত হন। তার অবদান, এখানে তার অনেক অবদান আছে মুসলমানদের শিক্ষায় শিক্ষিত করার জন্য। এখানে দেখো একটু করে বললে, আমি এক কথাই বলে দিছি বোঝার সুবিধার্থে, যে একটা সময় ব্রিটিশ শাসন যখন শুরু হয় ভারতবর্ষে, তখন ভারতের মুসলমানরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে চায় নাই। ফলশ্রুতিতে তারা পিছিয়ে পড়ে এবং যারা হিন্দু ছিল তারা সামনের দিকে এগিয়ে যায়। তারা পাশ্চাত্য শিক্ষায় সুশিক্ষিত হতে পেরেছিল এবং হিন্দুরা এগিয়ে যায় এবং মুসলমানরা কি পড়ে? পিছিয়ে পড়ে। এই জিনিসটা তিনি উপলব্ধি করতে পেরে তিনি কি করেন? মুসলমানদেরকে শিক্ষায় শিক্ষিত করার জন্য এবং মুসলমানদেরকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন। ওই যে মোহামেডান লিটারারি সোসাইটি শিক্ষা বিস্তারের জন্য এই মুসলিম সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং বিভিন্নভাবে মুসলমানদেরকে তিনি সাহায্য সহযোগিতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এখানে দেওয়া আছে, দেখো মুসলমানদের মধ্যে তিনি প্রথম উপলব্ধি করেন যে বাংলার মুসলিম যুবক শ্রেণীর আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। তিনি বুঝতে পেরেছিলেন যে আধুনিক শিক্ষা সম্পর্কে মুসলমানদের অনীহার দরুন, তারা জীবনে সর্বক্ষেত্রে পিছিয়ে। অর্থাৎ আমরা আধুনিক শিক্ষা নিতে চাইতাম না বিধায় আমরা সব জায়গায় পিছিয়ে ছিলাম। মুসলমানদের এই আত্মঘাতী কুসংস্কার দূর করার জন্য তিনি সারা জীবন নিজেকে নিয়োজিত রেখেছিলেন। মুসলমানদের আধুনিক শিক্ষা গ্রহণে তিনি দুই ধরনের নীতি গ্রহণ করেন। প্রথমত ব্রিটিশদের শাসন পদ্ধতির সুফল ভোগ করার জন্য মুসলমানদের প্রস্তুত করা এবং দ্বিতীয়ত উপনিবেশিক সরকারের প্রতি তাদের আনুগত্যের ভাব
এখানে দেওয়া আছে সৃষ্টি করা, এভাবে মুসলমানদের প্রতি ইংরেজদের সন্দেহ অনীহা দূর করা। অর্থাৎ তিনি চেয়েছিলেন যে কি প্রথমে পাশ্চাত্য শিক্ষায় যেন মুসলমানরা শিক্ষিত হয়, তাদেরকে উদ্বুদ্ধ করা, এবং ব্রিটিশ শাসন আমরা মেনে নিতে চাইতাম না, কিন্তু তিনি চেয়েছিলেন যে কি মুসলমানরা যেন ব্রিটিশ শাসনের প্রতি আনুগত্য প্রদর্শন করে, ব্রিটিশদের সাথে যদি আমরা সুসম্পর্ক তৈরি করতে পারি তবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এইভাবে তিনি এই দুই নীতি গ্রহণ করার মাধ্যমে মুসলমানদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা তাদের জীবনমান উন্নত করার জন্য চেষ্টা করেছিলেন। এখানে দেওয়া আছে, এটাও আসে স্যার, তিনি জৌনপুরের মৌলানা কেরামত আলীর মাধ্যমে ঘোষণা করেন যে, অর্থাৎ নবাব আব্দুল লতিফ জৌনপুরের একজন মৌলানা কেরামত আলীর মাধ্যমে ঘোষণা করেন যে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষ দারুল হারাপ নয়, এটা হচ্ছে দারুল ইসলাম। দারুল হারাপ কি? অর্থাৎ মুসলমানরা মনে করতো ব্রিটিশ শাসন আমলে ভারতবর্ষটা ছিল দারুল হারাপ, অর্থাৎ বেদর্মীদের রাষ্ট্র মনে করেছিল, কিন্তু তিনি এই ধারণা থেকে মুসলমানদেরকে মুক্তি লাভের জন্য মৌলানা কেরামত আলীর মাধ্যমে ঘোষণা করেন যে এটা দারুল হারাপ নয়, এটা হচ্ছে দারুল ইসলাম। অর্থাৎ এটা বেদর্মীদের রাষ্ট্র নয়, এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ মুসলমানদেরই রাষ্ট্র। এটা দীর্ঘদিন তারা হয়তো ব্রিটিশ শাসন এখানে থাকবে না, একটা সময় তারা চলে যাবে, আমাদের রাষ্ট্রে আমাদেরকেই থাকতে হবে। এই যে চিন্তা চেতনায় উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। তারপর দেখা এভাবে 19 শতকে মুসলমানদের প্রধান রাজনৈতিক সমস্যা সমাধানের চেষ্টা করেন এবং বাংলায় মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য, এই যে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য 1863 সালের নানা পদক্ষেপ গ্রহণ করেন। এই সালেই তিনি কলকাতা মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা করেন। এই সোসাইটির লক্ষ্য ছিল আধুনিক জ্ঞান বিজ্ঞানের সপক্ষে জনমত গড়ে তোলা, আধুনিক জ্ঞান বিজ্ঞানের সপক্ষে জনমত গড়ে তোলা, অর্থাৎ মুসলমানদেরকে জ্ঞান বিজ্ঞানে আরো বেশি উন্নত শিক্ষা প্রদানের লক্ষ্যেই তিনি হচ্ছে মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রচেষ্টায় কলকাতা মাদ্রাসায় ইস্ট ফার্সি বিভাগ খোলা হয় এবং সেখানে উর্দু বাংলা ভাষার শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। তারই চেষ্টার ফলে মৌসিন ফান্ডের টাকা মুসলমানদের শিক্ষার কাজে সংরক্ষিত করা হয়। রাজশাহী সরকারি মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার অগ্রণী ভূমিকা ছিল। তিনি সৈয়দ আহমদ খান প্রতিষ্ঠিত আলিগড় বৈজ্ঞানিক সোসাইটির সক্রিয় সদস্য ছিলেন। এই যে মুসলমানদের শিক্ষা বিস্তারে ব্রিটিশ ভারতের যেই ব্যক্তিটা অবদান রেখেছিল তার নাম হচ্ছে নবাব আব্দুল লতিফ। আশা করি বোঝা গেছে স্যার। এরপরে আমরা তার এখানে দেওয়া আছে নবাব আব্দুল লতিফ, বলা হচ্ছে মহর্ষি ব্যক্তি 1893 সালে 10 জুলাই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে এই অধ্যায়ে যে ব্যক্তিটার জীবনী নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে খাজা সলিমুল্লাহ বা নবাব স্যার সলিমুল্লাহ। এখানে দেওয়া আছে 1871 সালে তার জন্ম এবং 1915 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। দেখো খাজা সলিমুল্লাহ বা নবাব স্যার সলিমুল্লাহ সম্পর্কে আমি জাস্ট 3টা কথা বলবো, 3টা কথা মনে রাখলেই তার জীবনীটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। তিনি ইতিহাসে বিখ্যাত কেন ছিলেন, তবে বলে রাখা ভালো তিনি ছিলেন ঢাকার 4র্থ নবাব। আবার মনে করিও না যে নবাবটা তার উপাধি, তিনি প্রকৃত অর্থেই নবাব ছিলেন, ঢাকার নবাব ছিলেন, তার পূর্বপুরুষরা নবাব ছিল। দেখো তার পিতা ছিল খাজা আহসানুল্লাহ, নবাব খাজা আহসানুল্লাহ, পিতামহ ছিল খাজা আব্দুল গনি, বিখ্যাত নবাব ছিলেন ঢাকার। ঠিক আছে স্যার, এবং তিনি ঢাকার 4র্থ নবাব ছিলেন। তার অবদানটা কি আমরা যদি দেখি, নবাব স্যার সলিমুল্লাহ বা খাজা সলিমুল্লাহ ইতিহাসে 3টি কারণে বিখ্যাত হয়েছেন। 1 নম্বর কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবদান ছিল। তাহলে মনে রাখতে হবে নবাব স্যার সলিমুল্লাহ হল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা এমনিতে নাই, এটার পিছনে একটা ইতিহাস আছে। নবাব স্যার সলিমুল্লাহ বা খাজা সলিমুল্লাহ ইতিহাসে বিখ্যাত কেন? ইতিহাসে বিখ্যাত এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার একটা অবদান ছিল। এখন স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল 1921 সালে নাকি 20 সালে, কিন্তু তিনি তো মারা গেছেন 1915 সালে। তাহলে কিভাবে অবদান আছে? অনেকের মতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় তিনি জমি দান করেছিলেন, অর্থাৎ যেই জায়গায় দাঁড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই জায়গাটার কিছু অংশ দান করেছিলেন নবাব স্যার সলিমুল্লাহ। এই জন্য আমরা বলতেই পারি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নবাব স্যার সলিমুল্লাহর একটা অবদান ছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় নাথান কমিশন গঠিত হয়। নাথান কমিশনের অন্যতম সক্রিয় সদস্যও ছিলেন কিন্তু নবাব স্যার সলিমুল্লাহ। তাহলে এই যে কোনো না কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নবাব স্যার সলিমুল্লাহর একটা অবদান আছে। এরপরে আমরা যদি বলি যে মুসলমানদের জন্য ব্রিটিশ ভারতে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়েছিল মুসলিম লীগ। এই মুসলিম লীগের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহ। তাহলে মুসলিম লীগ গঠনেও তিনি অন্যতম ভূমিকা রাখেন। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে নবাব স্যার
সলিমুল্লাহ। মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে মুসলিম লীগটা গঠিত হয় সেটা প্রতিষ্ঠায়ও তার অবদান ছিল। এবং বঙ্গভঙ্গ যখন হচ্ছিল 1905 সালে, বঙ্গভঙ্গের পক্ষে মুসলমানদের সমর্থন আদায়ের জন্য নবাব স্যার সলিমুল্লাহ বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তিনি মুসলমানদেরকে বোঝাতে চেয়েছিলেন যে বঙ্গভঙ্গ হলে মুসলমানদের জন্য ভালো হবে। তাহলে এই দিক নির্দেশনাগুলো দেওয়ার মাধ্যমেই তিনি বঙ্গভঙ্গের পক্ষে মুসলমানদের সমর্থন আদায় করে নিতে সক্ষম হন। তাহলে নবাব স্যার সলিমুল্লাহর অবদান কয়টি? ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন তিনটি কারণে। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবদান ছিল, মুসলিম লীগ প্রতিষ্ঠায় তার অবদান ছিল, এবং পরবর্তীতে বঙ্গভঙ্গ যেটা হয়েছিল, এই বঙ্গভঙ্গ হওয়ার সময় মুসলমানদের সমর্থন আদায়েও কিন্তু নবাব স্যার সলিমুল্লাহর অবদান ছিল। আমি এগুলো বিস্তারিতভাবে তোমাদের বলে দিছি। এরপরে তিনি দেখা যাচ্ছে কি নবাব স্যার সলিমুল্লাহ 1915 সালের 26 জানুয়ারি কলকাতার চৌরাঙ্গীর বাসভবনে তিনি মৃত্যুবরণ করেছিলেন। রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ ঢাকায় এনে বেগম বাজারস্থ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তাহলে এভাবেই তার অর্থাৎ জীবন অবসান ঘটে। এরপর আমরা যে ব্যক্তিটা নিয়ে আলোচনা করব, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। অর্থাৎ বলা হচ্ছে পশ্চিমবঙ্গের ইতিহাসে এখনো পর্যন্ত যে মানুষটা স্মরণীয় হয়ে আছেন তার নাম হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ব্রিটিশ ভারতের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। তিনি সেই সময়ে বিখ্যাত আইনজীবী ছিলেন এবং ভারতীয় ইতিহাসে সেই সময়ে ব্রিটিশ ভারতের ইতিহাসে যেই ব্যক্তিটা আইনে সর্বোচ্চ পারিশ্রমিক নিতেন মামলা পরিচালনার সময়, তিনি হচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি হচ্ছেন একটা মামলা পরিচালনার সময় সেই সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক নিতেন এবং পারিশ্রমিকের টাকাটা তিনি নিজে বুক করতেন না, তিনি অকাতরে দান করে দিতেন। এই জন্য তাকে দেশবন্ধু বলা হয়। তাহলে দেখো, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হচ্ছে একজন বিখ্যাত আইনজীবী ছিলেন। তবে কি তিনি আইনজীবী থাকার কারণে বিখ্যাত হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। ব্রিটিশ ভারতে তিনি বিখ্যাত কেন? বলা হচ্ছে চিত্তরঞ্জন দাস ছিলেন একজন বাঙালি আইনজীবী, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, কবি ও লেখক। তাহলে দেখো, তিনি আইনজীবী ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, অর্থাৎ তার একটা রাজনৈতিক দল ছিল। এটাও বলে দিচ্ছি, স্বরাজ দল। তাহলে স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন স্বরাজ দলের প্রতিষ্ঠাতা। স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কবি ছিলেন, লেখক ছিলেন। তিনি স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা এবং তার সময় অন্যতম বৃহৎ অঙ্কের আয় অর্জনকারী উকিল ছিলেন। অর্থাৎ তিনি তার সময়ে বৃহৎ অঙ্কের আয় অর্জনকারী উকিল হওয়া সত্ত্বেও তিনি সম্পদ অকাতরে সাহায্যকারীদের কাছে বিলিয়ে দেন। তাই ইতিহাসে তাকে দানবীর হিসেবে সুপরিচিত আছেন এবং দেশবন্ধু নামেও জগৎ বিখ্যাত হয়ে আছেন। এরপর আসো স্যার শিক্ষা জীবন। এখানে দেওয়া আছে স্যার শিক্ষা জীবন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্ম ও শিক্ষা জীবন। বলা হচ্ছে চিত্তরঞ্জন দাস কলকাতা শহরের ঢাকার বিক্রমপুরে। কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতা শহরের ঢাকার বিক্রমপুরে, বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার থেলিরবাগ গ্রামের একটি উচ্চ মধ্যবিত্ত বাঙালি বৈদ্য ব্রাহ্মণ পরিবারে 1870 সালে 5 নভেম্বরে জন্মগ্রহণ করেন। আমি জানি এতগুলো মনে থাকবে না, এজন্য তোমরা ঢাকার বিক্রমপুরে, কলকাতা শহরের ঢাকার বিক্রমপুরে বা বর্তমানে মুন্সিগঞ্জ, বর্তমানে কোথায়? মুন্সিগঞ্জ জেলায় তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1870 সালে 5 নভেম্বরে তারিখে জন্মগ্রহণ করেন। তার পিতা ভুবন মোহন দাস কলকাতা হাইকোর্টের আইনজীবী ছিলেন। জীবিকার তাগিদে তার পরিবার ঢাকার বিক্রমপুর থেকে কলকাতায় গিয়ে বসবাস করেন। ভুবন মোহন দাসের বড় ভাইয়ের নাম দুর্গা মোহন দাসও আইনজীবী ছিলেন। অর্থাৎ তার পরিবারে তার বাবাও আইনজীবী ছিলেন এবং তার চাচাও আইনজীবী ছিলেন। পরবর্তীতে তিনি একজন বিখ্যাত আইনজীবী হন। এরপরে কর্মজীবন এখানে দেওয়া আছে। চিত্তরঞ্জন দাস অর্থাৎ আইন ব্যবসা দিয়ে তিনি তার কর্মজীবন শুরু করেন। বলা হচ্ছে যে 1894 সালে কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার হিসেবে নিজের নাম তালিকাভুক্ত করেন। অর্থাৎ বার কাউন্সিল পরীক্ষায় পাশ হয়ে নিজের নাম কলকাতা হাইকোর্টে তালিকাভুক্ত করেন। এরপরে 1908 সালে অরবিন্দ ঘোষের বিচার তাকে পেশাগত মঞ্চের সম্মুখ সারিতে নিয়ে আসেন। অর্থাৎ তার জীবনে একটা বিখ্যাত মামলা তিনি পরিচালনা করেছিলেন, যেটাতে তিনি সফল হয়েছিলেন। অরবিন্দ ঘোষের বিচার তাকে পেশাগত জীবনে সম্মুখ সারিতে নিয়ে আসেন। বোঝা গেছে স্যার? তিনি এত সুনিপুণ দক্ষতায় মামলাটি বিবাদী পক্ষ সমর্থন করেন যে অরবিন্দকে শেষ পর্যন্ত বেকসুর কালাস দিতে এটা একটা ঘটনা আছে, তোমরা অনলাইনে দেখলে, ইউটিউবে দেখলেই বুঝতে পারবা। অর্থাৎ অরবিন্দ ঘোষকে যাবজ্জীবন এবং পরবর্তীতে আপিলের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই পর্যায়ে এসে তিনি মামলাটা নিজের হাতে নেন এবং সুনিপুণ দক্ষতার মাধ্যমে তিনি ওই নির্দোষ ব্যক্তিকে, অর্থাৎ তিনি একেবারে বেকসুর খালাস দিতে সক্ষম হন। এই মামলাটাই তার জীবনে বিখ্যাত হয়ে আছেন এবং তাকে বিখ্যাত করে তোলেন আইন পেশায়।
এরপরে দেখো তিনি দেওয়ানি ফৌজদারি উভয় আইনে দক্ষ ছিলেন, অর্থাৎ তিনি দেওয়ানি মামলা, অর্থাৎ আইনজীবী, দেওয়ানি আর ফৌজদারি অনেকে বোঝায়। দেওয়ানি হচ্ছে জায়গা জমি সংক্রান্ত মামলা পরিচালনায় যারা আইনজীবী থাকেন তাদেরকে দেওয়ানি মামলার আইনজীবী বলে। আর ফৌজদারি মানে হচ্ছে কোন দর্শন চুরি অর্থাৎ অপরাধমূলক মামলা নিষ্পত্তির জন্য যে আইনজীবী তাদেরকে বলা হয় ফৌজদারি আইনজীবী। অর্থাৎ আমাদের আইনজীবীরা তাকে দুই ক্যাটাগরির, একটা হচ্ছে দেওয়ানি মামলা পরিচালনা করতে পারে, আর কিছু আইনজীবী হচ্ছে ফৌজদারি মামলা। কিন্তু তিনি এই দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলা পরিচালনা করতে পারতেন। তিনি বেঙ্গল ফ্যাক্টের ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছে বেঙ্গল ফ্যাক্টের জন্য। আমরা যদি বলি চিত্তরঞ্জন দাস আসলে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন কেন? বেঙ্গল ফ্যাক্টের জন্য। বেঙ্গল ফ্যাক্ট মানে হচ্ছে বাংলা চুক্তি। কি চুক্তি? বাংলা চুক্তি যেটা করেছিলেন এখানে দেওয়া আছে, বাংলা চুক্তি বেঙ্গল ফ্যাক্ট 1923 সালে এখানে দেওয়া আছে। দেখো এই যে 1923 সালে বলা হচ্ছে বেঙ্গল ফ্যাক্ট। এটি একটি চুক্তি যা 1923 খ্রিস্টাব্দে বাংলায় মুসলিম ও হিন্দুদের মধ্যে সম্পাদিত সাম্প্রদায়িক পার্থক্যজনিত সমস্যা সমাধান কল্পে সম্পাদিত হয়েছিল। এই চুক্তির উদ্যোক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মুসলমানদের সাথে হিন্দুদের রাজনৈতিক অংশীদারিত্বের পক্ষপাতী ছিলেন। এই চুক্তিতে হুসেন শহীদ সোহরাওয়ার্দী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দেখো বেঙ্গল ফ্যাক্টটা কি? অর্থাৎ বেঙ্গল ফ্যাক্টটা মানে হচ্ছে আমরা জানি ব্রিটিশ ভারতে বাংলা হিন্দু মুসলিমদের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব ছিল। হিন্দু এবং মুসলিমদের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের সুযোগ নিয়ে ব্রিটিশরা আমাদের উপর সুনিপুণভাবে তাদের শাসন কার্য পরিচালনা করতেছে। আমরা নিজেরা দ্বন্দ্ব করতেছি হিন্দু মুসলিম মিলে। সেই সুযোগে ব্রিটিশ আমাদেরকে শোষণ করে যাচ্ছে, অর্থাৎ আমাদেরকে শাসন করে যাচ্ছে। কিন্তু একটা সময় চিত্তরঞ্জন দাস উপলব্ধি করতে পেরেছিলেন যে এভাবে হিন্দু মুসলিম দ্বন্দ্ব চলতে থাকলে, আমরা উভয়ে একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত থাকলে আমরা কখনো ব্রিটিশ শাসন থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো না। এই জন্য হিন্দু মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করে, হিন্দু মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করে ঐক্য প্রতিষ্ঠার জন্য, হিন্দু মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করে ঐক্য প্রতিষ্ঠার জন্য যেই চুক্তিটা করা হয়েছিল 1923 সালে, সেটাই ইতিহাসে বেঙ্গল ফ্যাক্ট নামে পরিচিত। তাহলে ব্রিটিশ ভারতের হিন্দু মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করে হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কর্তৃক সম্পাদিত যেই চুক্তি করা হয় 1923 সালে, সেটাই হচ্ছে বেঙ্গল ফ্যাক্ট। আশা করি স্যার বেঙ্গল ফ্যাক্ট কি বোঝা গেছে। বেঙ্গল ফ্যাক্টের কিছু শর্ত আছে, এগুলো বইয়েও দেওয়া আছে। ধারা এখানে মোট 5টি 6টি 7টি ধারা আছে, এগুলো একটু তোমরা পড়বা। বেঙ্গল ফ্যাক্টের ধারাগুলো 7টি ধারা, এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবা। অর্থাৎ রাজনৈতিকভাবে সমান অধিকার দেওয়া হয়। হিন্দুরা যতটুকু অধিকার পাবে মুসলমানরা ততটুকু অধিকার পাবে। সমান অধিকার দিলে কারোর সাথে কারো দ্বন্দ্ব হবে না, সুসম্পর্ক তৈরি হবে এবং ঐক্য প্রতিষ্ঠা হবে। এভাবে আমরা ঐক্যতার ভিত্তিতে আমরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে কোনো আন্দোলন সংগ্রামে এক হয়ে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো এবং এই লড়াইয়ে সহজেই জয় হওয়া সম্ভব যদি আমরা এক থাকি। এই জন্যই তিনি এই চুক্তিটা সম্পাদন করেছিলেন। এই চুক্তির ধারাগুলো আমি বলতেছি না, এগুলো তোমরা একটু বাসায় পড়ে নিবে, এগুলো বইয়ে দেওয়া আছে। তারপর হচ্ছে মৃত্যু। এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলা হচ্ছে 1925 সালের 16 জুন চিত্তরঞ্জন দাস মৃত্যুবরণ করেন। উদার মতবাদ ও দেশের প্রতি দরদের কারণে তিনি হিন্দু মুসলমান সকলের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন এবং তার এই উদার মতবাদের জন্য জনগণ তাকে দেশবন্ধু খেতাবে ভূষিত করেন। তার মৃত্যুর খবরে শোকার্ত রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্বন্ধে বলেন, অর্থাৎ মৃত্যুর খবর শুনে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। অর্থাৎ তার জীবনে সম্পর্কে তিনি একটা বিখ্যাত উক্তি করেছিলেন বা পংক্তি বলেছিলেন যে তুমি মৃত্যুহীন প্রাণ এনেছিলে এবং সেটাই দান করে গেলে, কারণ বাংলার মানুষ আজও তোমাকে কি করে? স্মরণ করে। এরপরে যে ব্যক্তিটার জীবনী নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে আবুল কাশেম ফজলুল হক বা শেরে বাংলা। আমরা তাকে বলে থাকি শেরে বাংলা, বাংলার বাঘের সাথে তুলনা করা হয়। শেরে বাংলা হচ্ছে তার উপাধি। শেরে বাংলা একে, এরকম বলি, একে ফজলুল হক, ফজলুল হক। তাহলে শেরে বাংলা একে ফজলুল হক, শেরে বাংলা একে ফজলুল হক বা আবুল কাশেম ফজলুল হক। একে মানে হচ্ছে আবুল, কে দিয়ে হচ্ছে কাশেম, আবুল কাশেম ফজলুল হক। আর তার জন্ম এখানে দেওয়া আছে 1873, মৃত্যু হচ্ছে 1962 সালে। তিনি ইতিহাসে বিখ্যাত কেন? শেরে বাংলা একে ফজলুল হক, তার তো অনেক অবদান স্যার। তিনি অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন।
তারপর হচ্ছে পরবর্তীতে পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর যুক্তফ্রন্টের নির্বাচনে অংশ নেন এবং পাকিস্তানের তিনি পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হন। তারপর হচ্ছে পাকিস্তানের পূর্ব পাকিস্তানের গভর্নর হন। তারপর হচ্ছে তিনি ব্রিটিশ ভারতেও তার বেশ কিছু অবদান ছিল। তিনি প্রজাস্বত্ব আইন করেন, তারপর হচ্ছে ফ্লাউড কমিশন গঠন, এগুলো আমরা একটু পরেই জানতে পারবো সবগুলো নিয়ে। এখানে কিছুটা দেওয়াই আছে সারসংক্ষেপে। বলা হচ্ছে শেরে বাংলাকে ফজলুল হক, তিনি আইনজীবী ছিলেন, লেখক ছিলেন, সংসদ সদস্য ছিলেন। 20 শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনৈতিক হিসাবে পরিচিতি লাভ করেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরে বাংলা হক সাহেব নামে তিনি পরিচিত ছিলেন। তারপর হচ্ছে রাজনৈতিক অনেক পদে অধিষ্ঠান করেছেন, অর্থাৎ অনেক পদেই তিনি গ্রহণ করেছেন বা বসেছেন রাজনৈতিকভাবে। তার মধ্যে অন্যতম দেখো তিনি কি ছিলেন, বলা হচ্ছে কলকাতার মেয়র ছিলেন 1935 সালে। তাহলে শেরে বাংলা হচ্ছে কলকাতার মেয়র কত সালে ছিলেন? 1935। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, এটা একটু মনে রাখবা, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলাকে ফজলুল হক। আর সময়কালটা ছিল 1937 থেকে 1943। তারপর হচ্ছে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন 1954 সালে, পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন শেরে বাংলা 1955 সালে। পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন 56 থেকে 58, অর্থাৎ আইয়ুব খানের সামরিক শাসন জারি হওয়ার আগ পর্যন্ত তিনি হচ্ছে পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন। যুক্তফ্রন্ট গঠনের প্রধান নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। বাংলায় কৃষক প্রজা পার্টি নিচু জাতের হিন্দু মুসলমানদের উভয় কৃষকদের স্বার্থের পক্ষেই তিনি কি করে গেছেন, সওয়াল করতেন। এমনি মুসলিম লীগের সঙ্গে কৃষক প্রজা পার্টির লড়াইও চলেছিল এবং তিনি ডাল ভাতের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। অনেক সময় পরীক্ষায় এটা আসে, ডাল ভাতের রাজনীতিতে কে বিশ্বাসী ছিলেন? তিনি হচ্ছেন শেরে বাংলা একে ফজলুল হক। তার জন্ম দেখো, শেরে বাংলা হচ্ছে বরিশালে জন্মগ্রহণ করেন 1873 সালে অক্টোবরে। 26 অক্টোবর বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন। তার আদি পৈতৃক নিবাস পটুয়াখালী জেলার বাউলফল উপজেলায়। তাহলে আদি পৈতৃক নিবাস ছিল পটুয়াখালী জেলার বাউলফল উপজেলায়। তিনি কাজী মোহাম্মদ ওয়াজেদ এবং সাইদুন্নেসা খাতুনের একমাত্র পুত্র ছিলেন। এরপর দেখো শিক্ষা জীবন। বলা হচ্ছে একে ফজলুল হকের প্রাথমিক শিক্ষা বাড়িতেই শুরু হয়। তিনি পরে গ্রাম্য পাঠশালায় ভর্তি হয়েছিলেন। গৃহ শিক্ষকদের কাছে তিনি আরবি, ফার্সি, বাংলা ভাষা শিক্ষা লাভ করেন। 1881 সালে তিনি বরিশাল জেলা স্কুল 3য় শ্রেণীতে ভর্তি হন। 1886 সালে অক্টোবরে তিনি বৃত্তি লাভ করেন এবং 1889 সালে ফজলুল হক প্রবেশিকা পরীক্ষা তৎকালীন ঢাকা বিভাগ মুসলমানদের মধ্যে প্রথম স্থান দখল করেন এবং ফজলুল হক তার প্রখর স্মৃতিশক্তির কারণে শিক্ষকদের খুবই স্নেহভাজন ছিলেন, অনেক জ্ঞানী ছিলেন। প্রবেশিকায় পাশ করার পর উচ্চশিক্ষা লাভের জন্য তিনি কলকাতায় গমন করেন। প্রবেশিকা HSC কে বোঝাচ্ছে। তারপর হচ্ছে 1891 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে FA পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। সেই সময় প্রেসিডেন্সি কলেজের রসায়ন শাস্ত্রের অধ্যাপক আচার্য প্রফুল্ল চন্দ্র রায় নিজের মেধার বলে তিনি প্রফুল্ল চন্দ্র রায়ের দৃষ্টি আকর্ষণ করেন। FA পাস করে তিনি রসায়ন, এই জিনিসটা এখানে এই জিনিসটা একটু মনে রাখবা, তিনি গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান অনার্স সহ একই কলেজে BA ক্লাসে ভর্তি হন। তাহলে গণিত, রসায়ন ও পদার্থবিদ্যায় তিনি অনার্স ডিগ্রি অর্জন করেন। তারপর হচ্ছে 1893 সালে 3টি বিষয় অনার্স সহ প্রথম শ্রেণীতে BA পাশ করেন। তাহলে এই 3টি বিষয় অনার্স সহ গণিত, রসায়ন, পদার্থ, আমরা একটাতে অনার্স করতে পারি না। আর শেরে বাংলা একে ফজলুল হক একসাথে 3টা বিষয়ে গণিত, রসায়ন, পদার্থ, এই 3টা বিষয়ে প্রথম শ্রেণীতে ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীতে অনার্স সহ BA পাশ করেন। তারপর হচ্ছে যে কি পরবর্তীতে BA পাশ করার পর MA ক্লাসে প্রথমে ভর্তি হয়েছিলেন ইংরেজি ভাষায়। পরীক্ষার মাত্র 6 মাস আগে, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, পরীক্ষার মাত্র 6 মাস আগে এক বন্ধু ব্যঙ্গ করেছিলেন যে মুসলিম ছাত্ররা অঙ্ক নিয়ে পড়তে পারেন না। আর তার বন্ধুর কথা শুনেই ইংরেজি বাদ দিয়ে তিনি ওই 6 মাস আগেই, পরীক্ষার 6 মাস আগেই গণিত বিষয়ে এটা নেন। এই দেখো, একে ফজলুল হক জেদ ছড়ে যায়, তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন অঙ্কশাস্ত্রেই পরীক্ষা দিবে। দেখো, নিয়েছিলেন কিন্তু ইংরেজি এবং পরীক্ষা দেন হচ্ছে 6 মাস আগেই সাবজেক্ট পরিবর্তন করে। তিনি ওই যে তার বন্ধু, হিন্দু বন্ধু ব্যঙ্গ করেছিল যে মুসলিম ছাত্ররা অঙ্ক পড়তে পারে না, অঙ্কশাস্ত্র পড়তে
পারে না। এই জন্য তিনি তার বন্ধুর কথাই জেদ চড়ে যায় তার উপর এবং তিনি অঙ্কশাস্ত্রেই পরীক্ষা দেন। এরপর মাত্র 6 মাস অঙ্ক পড়েই তিনি প্রথম শ্রেণী লাভ করেন। তাহলে দেখো MA লাভ করেছিলেন অঙ্কতে এবং 3টি বিষয়ে BA লাভ করেছিলেন অনার্স সহ। এখানে দেওয়া আছে 3টি কি কি, গণিত, রসায়ন, পদার্থ বিদ্যায় তিনি BA পাশ করেছিলেন। বোঝা গেছে স্যার? তাহলে শেরে বাংলা প্রখর মেধাবী ছিলেন। পরবর্তীতে আমরা যদি দেখি তার কর্মজীবন এখানে দেওয়া আছে। 1897 সালে কলকাতায় রিপন কলেজ থেকে BL পাশ করে স্যার আশুতোষ মুখার্জির শিক্ষানবিশ হিসেবে কলকাতা হাইকোর্টের নিজের নাম তালিকাভুক্ত করেন। একে ফজলুল হক অর্থাৎ আইনজীবী হিসেবে নিজের নাম কলকাতা হাইকোর্টে তালিকাভুক্ত করেন। 2 বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করেন, অর্থাৎ শিক্ষানবিশ আইনজীবী হিসেবে 2 বছর কাজ করেন। ও 1900 সালে তিনি সরাসরি আইন ব্যবসা শুরু করেন। তাহলে প্রথমে তিনি আইন ব্যবসা শুরু করেন, তারপর হচ্ছে পিতার মৃত্যুর পর 1901 সালে তিনি বরিশালে ফিরে আসেন এবং বরিশাল আদালতে যোগদান করেন। 1903 এবং 4 সালে বরিশাল বার অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হন। এই সময় তিনি বরিশাল রাজচন্দ্র, এখানে দেওয়া আছে রাজচন্দ্র কলেজ, বরিশাল রাজচন্দ্র কলেজের অধ্যাপক ডক্টর হরেন্দ্রনাথ মুখার্জির অনুরোধে ওই কলেজে অঙ্কশাস্ত্রের অধ্যাপক হিসেবে যোগদান করেন। 1906 সালে আইন ব্যবসা ছেড়ে ফজলুল হক সরকারি চাকরি গ্রহণ করেন। পূর্ব বাংলার গভর্নর ব্যামফিল্ড বোলার তাকে ডেকে সম্মানের সাথে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেন। সরকারি এবং এখানে দেওয়া আছে দেখো, সরকারি চাকরিতে তিনি কিছুদিন ঢাকা ও ময়মনসিংহে কাজ করেন। এরপর তাকে জামালপুর মহকুমার SDO হিসেবে নিযুক্ত করা হয়। তাহলে দেখো SDO হিসেবে নিযুক্ত করা হয়। 1908 সালে SDO এর পদ ছেড়ে তিনি সমবায় সহকারী রেজিস্ট্রেট পদ গ্রহণ করেন। এ সময় তিনি গ্রামে ঘুরে ঘুরে কৃষক শ্রমিকদের বাস্তব অবস্থা নিজের চোখে পর্যবেক্ষণ করেন। সরকারের সাথে বনিবনা না হয় অল্প দিনেই তিনি সরকারি চাকরি ছেড়ে দেন। দেখো, তিনি প্রথমে আইনজীবী ছিলেন, তারপর হচ্ছে যে কি বাবা মৃত্যু বরণ করার পর তিনি বরিশালে চলে যান এবং বরিশালের বারা কাউন্সিলে তিনি দীর্ঘদিন আইন পেশার সাথে জড়িত ছিলেন এবং এখানে সম্পাদক পদেও তিনি নির্বাচিত হন। পরবর্তীতে দেখা যায় যে কি একটা কলেজের গণিত ছাত্রের অধ্যাপক ছিলেন এবং বাংলা প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট ছিলেন। তারপর হচ্ছে জামালপুর মহকুমার SDO, তারপর হচ্ছে এখানে দেওয়া আছে রেজিস্ট্রেট, সমবায়ের সহকারী রেজিস্ট্রেট ছিলেন। একটা সময় তিনি গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের মানুষের অবস্থা দেখে অর্থাৎ বিচলিত হন, তাদের দুরবস্থা দেখে তিনি বিচলিত হন এবং সরকারকে তাদের সাহায্য করার জন্য সরকারের কাছে সহযোগিতা চান, কিন্তু সরকার সাড়া না দিলে তিনি সরকারি চাকরি ছেড়ে দেন। পরবর্তীতে সরকারি চাকরি ছেড়ে 1911 সালে এসে তিনি পুনরায় কলকাতা হাইকোর্টে যোগ দেন এবং কলকাতায় তাকে সেদিন নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন নবাব স্যার কাজী সলিমুল্লাহ। তাহলে দেখো, পরবর্তীতে সরকারি চাকরিও ছেড়ে তিনি আবার আইন ব্যবসায় ফিরে আসেন। কিন্তু তিনি তার রাজনৈতিক জীবন এবং অবদানগুলো কি কি আমরা একটু সেটা জানার চেষ্টা করব। দেখো, একটু আগেই তো বলেছিলাম, বলা হচ্ছে তিনি বরিশাল পৌরসভার চেয়ারম্যান ও অশ্বিনী কুমার দত্তকে একে ফজলুল হককে কমিশনার পদে প্রার্থী হওয়ার আহ্বান জানান। একে ফজলুল হক পৌরসভা ও জেলা বোর্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ব্যবধানে সদস্য নির্বাচিত হন। এরপরে এরই মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। 1913 সালে মাত্র 39 বছর বয়সে শেরেবাংলা একে ফজলুল হক বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। মাত্র 39 বছর বয়সে বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন এবং 1912 সালে শেরেবাংলা একে মুসলিম লীগে যোগ দেন। 1912 সালেই তিনি মুসলিম লীগে যোগ দিয়েছিলেন। 1919 সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগের প্রেসিডেন্ট পদে লাভ করেন। 1919 সালেই তিনি প্রেসিডেন্ট পদ লাভ করেন। একে ফজলুল হক খেলাফত আন্দোলনেও অংশ নিয়েছিলেন এবং 1924 সালে খুলনা অঞ্চল থেকে তিনি পুনরায় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন এবং বাংলার গভর্নর ছিলেন লর্ড লিটন। তিনি ফজলুল হককে বাংলা শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করেন। তাহলে তিনি বাংলা প্রেসিডেন্সির শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে 1924 সালে শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেন শিক্ষাক্ষেত্রে দুর্নীতি দেখে। এরপরে দেখো, 1929 সালে 4 জুলাই বঙ্গীয় আইন পরিষদের 25 জন মুসলিম সদস্য কলকাতায় একটি সম্মেলনে মিলিত হয়েছিল। এই সম্মেলনে নিখিল বঙ্গ প্রজা সমিতি নামে একটি দল গঠনের সিদ্ধান্ত হয়। বাংলায় কৃষকদের উন্নতি সাধনই ছিল এই সমিতির মূল লক্ষ্য। তাহলে এই যে কৃষকদের কল্যাণের জন্য নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করা হয়। আর এটার গঠনে অন্যতম ভূমিকা ছিল হচ্ছে শেরে বাংলা
একে ফজলুল হকের। 1930 থেকে 32 সালে ব্রিটেনে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকেও তিনি মুসলমানদের প্রতিনিধিত্ব করেন। তারপর হচ্ছে দেখো 1934 সালে একে ফজলুল হক সর্বসম্মতিক্রমে নিখিল বঙ্গ প্রজা সমিতির সভাপতিও নির্বাচিত হন। 1934 সালে যে কৃষকদের কল্যাণে যে সমিতিটা করা হয় নিখিল বঙ্গ প্রজা সমিতি, সেটার সভাপতিও নির্বাচিত হন। 1935 সালে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। কৃষকদের সহ শর্তে ঋণ, এটা একটু মনে রাখবা, কৃষকদের সহ শর্তে ঋণ দেওয়ার জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করেন। শেরে বাংলা একে ফজলুল হক ঋণ সালিসি বোর্ডও গঠন করেন। 1935 সালে ঋণ সালিসি বোর্ড গঠনের জন্য সুপারিশ করা হয় এবং পরবর্তীতে 1934 সালে বেঙ্গল এগ্রিকালচার ডেট্রস অ্যাক্ট 1934 বেঙ্গল অ্যাক্ট 7 অধীনে 1937 সালে সারা বাংলায় প্রায় 11,000 ঋণ সালিসি বোর্ড গঠন করা হয়। 1937 সালে মার্চে বঙ্গে আইন পরিষদের নির্বাচনে কৃষক প্রজা পার্টির পক্ষ থেকে পটুয়াখালী নির্বাচনী এলাকা থেকে একে ফজলুল হক বিপুল ভোটে জয়ী হন এবং মুসলিম লীগের সাথে সমঝোতায় গিয়ে একে ফজলুল হক 11 সদস্য বিশিষ্ট যুক্ত মন্ত্রিসভা গঠন করেন। তাহলে 1937 সালের নির্বাচনে তিনি জয়ী হয়ে দেখা যায় যে কি অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হন এবং হচ্ছে 11 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদে তিনি পদক্ষেপ নিয়েছিলেন এবং সেটা বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথাও উচ্ছেদ করেছিলেন। এর কার্যকারিতা পরীক্ষা করার জন্য ব্রিটিশ সরকার 1938 সালে ফ্লাউড কমিশন গঠন করেন। ফ্লাউড কমিশনও গঠন করা হয় এবং 1938 সালে 18 আগস্ট বঙ্গীয় প্রজাস্বত্ব আইন সংশোধনী পাস করা হয় এবং জমিদারদের লাগামহীন অত্যাচার চিরদিনের জন্য বন্ধ করা হয়। কৃষকদের শর্তে ঋণ দেওয়ার জন্য এর আগেই বলেছিলাম ঋণ সালিসি বোর্ড গঠন করেছিলেন। এই জন্য শেরে বাংলা এক ফজলুল হক ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। এখানে অনেক কিছু বলে দিয়েছি স্যার তার অবদান। তবে তোমরা এখানে কিছু মনে রাখবে, ঋণ সালিসি বোর্ড কে গঠন করেন কৃষকদের শর্তে ঋণ দেওয়ার জন্য, তিনি হচ্ছে শেরে বাংলায় কে ফজলুল হক। এবং বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদ করেন কে শেরে বাংলায় কে ফজলুল হক। তারপর হচ্ছে তোমার ফ্লাউড কমিশন গঠনেও কার ভূমিকা ছিল, শেরে বাংলায় কে ফজলুল হক। তারপর এখানে দেওয়া আছে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, প্রজাগণের জমিদারি শর্তে জমির শর্ত ফিরিয়ে দেওয়ার জন্য যে আইনটা করা হয়। ঠিক আছে স্যার, জমিদাররাই কিন্তু জমি বুক করতো, কিন্তু জমিদারি প্রথা বিলুপ্ত করে জমিদারদের এই যে জমিদারি প্রথা বিলুপ্ত করে প্রজাদের জমিদারি ফিরিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ জমির মালিক আসল মালিক কৃষকরা, তাদেরকে জমি ফিরিয়ে দেওয়ার জন্য তিনি বঙ্গীয় প্রজাস্বত্ব আইন করেন। বোঝা গেছে স্যার? এরপরে দেখো 1940 সালে এই যে লাহোর প্রস্তাব, 1940 সালে লাহোর প্রস্তাবের জন্য তিনি ইতিহাসে কি হয়ে আছেন, বিখ্যাত হয়ে আছেন। 1940 সালে 23 মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নার এর সভাপতি মুসলিম লীগের পক্ষে ঐতিহাসিক লাহোর প্রস্তাব প্রারম্ভিক খসড়া তৈরি করেন এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিকান্দর হায়াত খান এবং প্রস্তাবটি উত্থাপন করেন শেরে বাংলা একে ফজলুল হক। তাহলে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের এক অধিবেশনে তিনি ব্রিটিশ সরকারের কাছে একটা প্রস্তাব করেছিলেন, যে এই প্রস্তাবের 3টা বৈশিষ্ট্য ছিল, এগুলো একটু মনে রাখবা। লাহোর প্রস্তাবের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে বা কি প্রস্তাব করেছিলেন শেরে বাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাবের মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছে? 1 নম্বর হচ্ছে ভারতের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে পৃথক স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে। অর্থাৎ ভারতে যেখানে মুসলমান বেশি সে অঞ্চলগুলো নিয়ে মুসলমানদের জন্য পৃথক আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে। সংখ্যালঘুদের বিশেষ সুবিধা দিতে হবে এবং মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো হবে স্বাধীন। মুসলমানদের জন্য যে পৃথক রাষ্ট্রগুলো গঠনের কথা বলা হয়, সেই রাষ্ট্রগুলো হবে স্বাধীন এবং সার্বভৌম। তাহলে লাহোর প্রস্তাবের মূল বক্তব্য হচ্ছে ব্রিটিশ ভারতে যে অঞ্চলগুলো মুসলিম অধ্যুষিত, যে অঞ্চলগুলোতে মুসলমানরা বেশি, সে অঞ্চলগুলো নিয়ে মুসলমানদের জন্য পৃথক স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে। এরপরে দেখো পাকিস্তান গঠিত হওয়ার পর হক সাহেব ঢাকা হাইকোর্টে পুনরায় আইন ব্যবসা শুরু করেছিলেন। তিনি ঢাকা হাইকোর্টের বারের প্রথম সভাপতি নির্বাচিত হন। তাহলে পরীক্ষায় আসতে পারে ঢাকা হাইকোর্ট বারের প্রথম সভাপতি কে ছিলেন? ঢাকা হাইকোর্ট বারের প্রথম সভাপতি ছিলেন হচ্ছে তোমার শেরে বাংলা একে ফজলুল হক। বোঝা যাচ্ছে স্যার?
এরপরে 1951 সালে তিনি পূর্ব পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। অ্যাটর্নি জেনারেল কি অনেকে বোঝে না। অ্যাটর্নি জেনারেল হচ্ছে আইনি উপদেষ্টা, অর্থাৎ যে ব্যক্তি সরকারের আইনি উপদেষ্টা হিসেবে কাজ করে, সরকারকে আইনি পরামর্শ দেয়, সরকারের আইনজীবী হিসেবে কাজ করে, তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান বা পদ, বোঝা গেছে স্যার? অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে সরকারের বিরুদ্ধে মামলা করি আমরা, তাহলে সরকারের বিরুদ্ধে কেউ যদি মামলা করে, সেই মামলাটা পরিচালনার জন্য সরকারের পক্ষে একজন আইনজীবী থাকে, তাকেই বলা হয় অ্যাটর্নি জেনারেল, এবং সরকার তাকে বেতন ভাতা দিয়ে থাকে। তাহলে এই যে পাকিস্তানের পূর্ব পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল ছিলেন কে? শেরে বাংলা একে ফজলুল হক। ও 1951 সালে, 1953 সালে তিনি এই পদে ছিলেন, 51 থেকে 53 সাল পর্যন্ত। 1952 সালে ভাষা আন্দোলনে একে ফজলুল হক সমর্থন দেন। 53 সালে প্রাদেশিক পরিষদের নির্বাচনে তার বাসভবনে প্রাদেশিক পরিষদ নির্বাচনের সময়, এটা হচ্ছে 54 সালে, এটা 54 সালে হবে, প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়েছিল 54 সালে। 54 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনের সময় তার বাসভবনে কৃষক প্রজা পার্টি কর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। অর্থাৎ 1954 সালে যে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়, সেটাকে সামনে রেখেই কৃষক প্রজা পার্টির কর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে দলের নাম থেকে প্রজা শব্দটি বাদ দিয়ে কৃষক শ্রমিক পার্টি করা হয়। তাহলে কৃষক প্রজা পার্টি থেকে কৃষক শব্দটা বাদ দেওয়া হয় হচ্ছে 1954 সালে। এরপর আসা স্যার, আচ্ছা এটা 53ই থাক, এটা অনেক সময় পরীক্ষায় কনফিউজিং, অর্থাৎ 54 সালে, এটা একটু লিখতে ভুল হয়ে গেছে স্যার, এটা মনে করবো। অর্থাৎ 54 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন তারিখ ধার্য করা হয়। 1954 সালে পূর্ব পাকিস্তানের দুইটা প্রদেশ ছিল, পূর্ব এবং পশ্চিম। এই পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন আয়োজনের দিন তারিখ ধার্য করা হয় হচ্ছে 1954 সালে। আর এই নির্বাচনকে সামনে রেখে 1953 সালের প্রাদেশিক, অর্থাৎ এই নির্বাচনকে সামনে রেখে তার বাসভবনে কৃষক প্রজা পার্টির একটা কি হয়, কর্মী সম্মেলন হয়। ওই সম্মেলনে, অর্থাৎ 53 সালে যে সম্মেলনটা হয়েছিল, ওই সম্মেলনে তার দল থেকে প্রজা শব্দটা বাদ দিয়ে, এই দলের কৃষক প্রজা পার্টি থেকে প্রজা বাদ দিয়ে কৃষক শ্রমিক পার্টি গঠন করা হয়। আব্দুল লতিফ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে এই পার্টির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন শেরে বাংলা একে ফজলুল হক। 1954 সালে পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে 1953 সালে 4 ডিসেম্বর একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী নিয়ে গঠিত হয় যুক্তফ্রন্ট। অর্থাৎ 54 সালের নির্বাচনকে সামনে রেখে 1953 সালে শেরে বাংলা, তারপর হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তারপর হচ্ছে মৌলানা ভাসানী, এদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যুক্তফ্রন্ট গঠিত হয়। এই নির্বাচনে জয়ী হয়ে যুক্তফ্রন্ট শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে শেরে বাংলা দায়িত্ব গ্রহণ করেন। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে জয়ী হয়ে পূর্ব পাকিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। তারপর 56 সালে 29 ফেব্রুয়ারি পাকিস্তানের শাসনতন্ত্র গৃহীত এবং 23 মার্চ তা কার্যকরী হয়। এই সময় শেরে বাংলাকে ফজলুল হক পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পদ ত্যাগ করে 83 বছর বয়সে করাচি থেকে ঢাকায় এসে 1956 সালে 24 মার্চ পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে দেখা যায় যে কি 1958 সালে 1 এপ্রিল পাকিস্তান কেন্দ্রীয় সরকার তাকে গভর্নর পদ থেকে অপসারণ করে। এরপরই তিনি 86 বছরের বৈচিত্র্যময় রাজনৈতিক জীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছিলেন। এই যে দীর্ঘ রাজনৈতিক জীবন থেকে তিনি নিজেকে অর্থাৎ সরিয়ে ফেলেন হচ্ছে 1900 কত সালে এখানে দেওয়া আছে, যে 58 সালে যখন তাকে গভর্নর পদ থেকে অপসারণ করা হয়, পরবর্তীতে তিনি নিজেই স্বেচ্ছায় 86 বছর বয়সে রাজনৈতিক জীবন থেকে অবসর গ্রহণ করেন। তারপর হচ্ছে 1962 সালে, দেখো 1962 সালে 27 এপ্রিল শেরে বাংলা একে ফজলুল হক 88 বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং 28 এপ্রিল সকাল 10:30টায় পর্যন্ত তার মরদেহ ঢাকায় টিকাতুলি এলাকায় তার 27 km দাস লেনের বাসায় রাখা হয় এবং সেদিন সকাল 10:30 ঢাকার পল্টন ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আমরা এখানে যদি দেখি, অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে সমাহিত করা হয়। একই স্থানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং তৎকালীন পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিনের কবর রয়েছে। তাহলে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জায়গায় শেরে বাংলাকে কবরস্থ করা হয়, সেই জায়গায় হচ্ছে সোহরাওয়ার্দীর কবর আছে এবং হচ্ছে খাজা নাজিমউদ্দিনের কবরও রয়েছে। এরপরে আসো হোসেন শহীদ সোহরাওয়ার্দী, গণতন্ত্রের মানসপুত্র বা গণতন্ত্রের অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কারণ তিনি মনে প্রাণে গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন, জনগণের ক্ষমতায় বিশ্বাসী ছিলেন, এই জন্য তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। তাহলে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে কি বলা হয়? গণতন্ত্রের মানসপুত্র।
তাহলে পরীক্ষা আসতে পারে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন? কারণ তিনি গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন। দেখো, তিনি ছিলেন একজন পূর্ব পাকিস্তান বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী, যুক্তফ্রন্ট গঠনের মূল নেতাদের মধ্যে অন্যতম। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তাই সুধী সমাজ কর্তৃক গণতন্ত্রের মানসপুত্র বলে আখ্যায়িত হন। এই জন্য সুধী সমাজ গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন বিদায় তাকে গণতন্ত্রের কি পুত্র বলা হয়? মানসপুত্র বলা হয়। এখানে দেওয়া আছে এই যে প্রথম সালটা 1892 সালে তার জন্ম, 1963 সালে তিনি মৃত্যুবরণ করেন। জন্মস্থান বর্তমানে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দেখো, হোসেন শহীদ সোহরাওয়ার্দী একটা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়। তার পিতা ছিলেন সম্ভ্রান্ত এই কারণে তার পিতা ছিলেন বিচারপতি স্যার জাহিদ সোহরাওয়ার্দী এবং তার মা ছিলেন হচ্ছে নামকরা উর্দু সাহিত্যিক কুজাস্তা আক্তার বানু। তাহলে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মা ছিলেন হচ্ছে সে সময় উর্দু সাহিত্যিক, তার মা একজন উর্দু সাহিত্যিক ছিলেন এবং তার বাবা ছিলেন একজন সে সময় বিখ্যাত বিচারপতি। এরপরে আমরা যদি দেখি তার শিক্ষা জীবন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলকাতা আলিয়া মাদ্রাসায় শিক্ষা জীবন শুরু করেন। এরপরে যোগ দেন হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজে, সেখান থেকে তিনি বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তাহলে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এটা একটু মনে রাখবেন, বিজ্ঞান বিষয়ক স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি তার মায়ের অনুরোধে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে আরবি ভাষা ও সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। প্রথমে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন, মা অনুরোধ করেছিলেন, মায়ের অনুরোধেই তিনি আরবি ভাষা ও সাহিত্য স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1913 সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। তাহলে একটা সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দী যুক্তরাজ্যে চলে যান এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এটা একটু মনে রাখবা, তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তাহলে বাঙালি রাজনীতি ব্যক্তিদের মধ্যে সেই সময়ে যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জন করেছেন তিনি হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাহলে এখানে দেওয়া আছে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান অর্জন করেন। এছাড়াও এখানে তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন এবং ব্যাচেলর অফ সিভিল ল BCL ডিগ্রি অর্জন করেন। 1918 সালে গ্রেস ইন হতে বারেট ল ডিগ্রি অর্জন করেন, ব্যারিস্টার যেটাকে বলা হয়। বোঝা গেছে স্যার? তাহলে দেখো, এই যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যয়ন করেছিলেন বিজ্ঞান, আইন এবং আরবি সাহিত্য বা আরবি ভাষা ও সাহিত্য বিষয়ে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার কর্মজীবনও ছিল কিন্তু প্রসিদ্ধ। এখানে দেওয়া আছে 1921 সালে কলকাতায় ফিরে এসে আইন পেশায় নিয়োজিত হন। এরপরে 1920 সালে তিনি বেগম নিয়াজ ফাতেমাকে বিয়ে করেন। নিয়াজ ফাতেমা ছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী স্যার আব্দুর রহিমের কন্যা। তাহলে ব্রিটিশ ভারতের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার মেয়েকে বিয়ে করেন কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দী, নিয়াজ ফাতেমা তার প্রথম স্ত্রী। এরপরে দেখো, তার দ্বিতীয় স্ত্রীও ছিল হচ্ছে 1922 সালে তিনি মারা যান। তার দ্বিতীয় স্ত্রী ছিল পুলিশ বংশোদ্ভূত রাশিয়ান অভিনেত্রীকেও তিনি বিয়ে করেছিলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী পুলিশ বংশোদ্ভূত রাশিয়ান অভিনেত্রী বেগম বিরাজ সোহরাওয়ার্দীকে তিনি কি করেন? বিবাহ করেন। ইনি ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। এরপরে তার রাজনৈতিক জীবন, তার রাজনৈতিক জীবনও ছিল কিন্তু প্রসিদ্ধ। আমরা যদি দেখি, প্রথমে তিনি যোগ দেন হচ্ছে চিত্তরঞ্জন দাসের স্বরাজ পার্টিতে। তাহলে স্বরাজ পার্টি, চিত্তরঞ্জন দাসের যে রাজনৈতিক দলটা ছিল সেটাতে যোগদানের মাধ্যমেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। এটি তখন মূলত ভারতীয় জাতীয় কংগ্রেস দলের অভ্যন্তরে একটি গ্রুপ ছিল, অর্থাৎ স্বরাজ দলটা ছিল কংগ্রেসের অধীনস্থ একটা দল। তারপর হচ্ছে 1923-এ বেঙ্গল ফ্যাক্ট স্বাক্ষরে তার যথেষ্ট ভূমিকা ছিল। বেঙ্গল ফ্যাক্ট চুক্তিতেও হোসেন শহীদ সোহরাওয়ার্দী ভূমিকা পালন করেছিলেন। 1924 সালে কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র নির্বাচিত হন। মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস। 1927 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী পদত্যাগ করেন এবং 28 সালে তিনি খিলাফত আন্দোলনে যোগ দেন। 28 সালে খিলাফত আন্দোলনেও তার ভূমিকা ছিল এবং 46 সালে বঙ্গে আইন পরিষদের নির্বাচনে অংশ নেন। তারপরে দেখা যাচ্ছে যে কি বিপুল ভোটে জয়ী হন। 1946 সালে বাংলার মুখ্যমন্ত্রী। তাহলে দেখো, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী 1946 সালের নির্বাচনে জয়ী হয়ে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। যদি বলে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। মুখ্যমন্ত্রীকে নির্বাচিত হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী 1946 সালে। তাহলে প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে শেরে বাংলা কে ফজলুল হক আর অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী 46 সালের নির্বাচনে জয়ী হয়ে এবং 47 সালে এসে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যান এবং 49 সালের জুনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠনের সাথে তিনি সরাসরি জড়িত ছিলেন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃত্বাধীন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলনে মধ্য দিয়ে 1949 সালে তিনি 23 জুন ঢাকার টিকাতলীর KM দাস লেনের রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। তবে ধর্ম
নিরপেক্ষতা চর্চা ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটির নাম থেকে পরবর্তীতে এখানে দেওয়া আছে, নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে এটার নাম করা হয় 1949 সালে, এখানে দেওয়া আছে এটার নাম করা হয় হচ্ছে আওয়ামী লীগ। প্রতিষ্ঠার পূর্বে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন আব্দুল হামিদ খান ভাসানী, এবং হচ্ছে 1953 সালে তিনি একে ফজলুল হক ও মৌলানা ভাসানীর সাথে একত্রে যুক্তফ্রন্ট গঠন করেন, এবং 1954 সালের নির্বাচনে মৌলানা ভাসানী আবুল কাসেম ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী কর্তৃক যুক্তফ্রন্টে অভূতপূর্ব জয়লাভ করে। এবং 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়নেও তার ভূমিকা উল্লেখযোগ্য। 56 সালে চৌধুরী মোহাম্মদ আলীর পদত্যাগের পর তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। দেখো, পাকিস্তানের ইতিহাসে 4 জন প্রধানমন্ত্রী ছিল, 4 জনের মধ্যে একজন বাঙালি প্রধানমন্ত্রী ছিল, তার নাম হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 56 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী 1956 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রীও নির্বাচিত হয়েছিলেন। তারপর দেখো, প্রধানমন্ত্রী থাকাকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে তিনি পদক্ষেপ নেন, কিন্তু তার এই পদক্ষেপ ব্যাপক রাজনৈতিক বিরোধিতার জন্ম দেয়। 1958 সালে ইস্কান্দর মির্জা পাকিস্তানের সামরিক শাসন জারি করেন। 1959 সাল হতে ইলেকটিভ বডি ডিসকোয়ালিফিকেশন অর্ডার অনুসারে তাকে পাকিস্তানের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়। অর্থাৎ একটা সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে পাকিস্তানের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়, এবং পাকিস্তানের নিরাপত্তা আইনে রাষ্ট্রবিরোধী কাজের অপরাধ দেখিয়ে জানুয়ারি 30, 1962 তাকে গ্রেফতার করা হয়, সেন্ট্রাল জেলে বন্দী করে রাখা হয়। 62 সালে তিনি মুক্তি পান, এবং 62 সালেই তিনি আইন বিরোধী আন্দোলনের উদ্দেশ্যে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, অর্থাৎ সর্বশেষ একেবারে 1962 সালে এসে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট নামে NDF নামে একটা রাজনৈতিক দল গঠন করেন। এরপর দেখা যাচ্ছে যে কি 1963 সালে সেই তিনি বার্ধক্যজনিত কারণে নানা কারণে মৃত্যুবরণ করেন। বলা হচ্ছে স্বাস্থ্যগত কারণে তিনি 1963 সালে দেশের বাইরে যান, এবং লেবাননের রাজধানী বৈরুতে অবস্থানকালে 5 ডিসেম্বর 1963 সালে তিনি মৃত্যুবরণ করেন। পরে তাকে ঢাকায় আনা হয়, এবং 8 ডিসেম্বর স্কোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে তার জানাজা হয়, এবং জানাজা শেষে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে শেরে বাংলা ফজলুল হকের কবরের পাশে সমাহিত করা হয়। তাহলে দেখো, হোসেন শহীদ সোহরাওয়ার্দী তার অবদান কিন্তু অনেক, তবে তিনি গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন, গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন, এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। তার রাজনৈতিক জীবন যদিও শুরু হয় স্বরাজ দলের মধ্য দিয়ে, তিনি কলকাতার ডেপুটি মেয়র নির্বাচিত হন, পরবর্তীতে বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। খিলাফত আন্দোলনেও তার অবদান ছিল। তারপর হচ্ছে পাকিস্তানের অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন। তারপর হচ্ছে আমরা যদি দেখি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী মুসলিম লীগের অন্যতম একজন সদস্য ছিলেন। এরপর হচ্ছে যে কি 1949 সালে যেটা আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়, সেটারও অন্যতম একজন সদস্য ছিলেন। পরবর্তীতে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়ার পিছনেও তার অবদান ছিল। তারপর হচ্ছে 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচনেও অবদান ছিল, এবং 56 সালে পাকিস্তান সংবিধান প্রণয়নেও তার ভূমিকা ছিল, এবং পরবর্তীতে যদি আমরা দেখি পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, এবং এর পরবর্তীতে যে বাংলাদেশ নামক পূর্ব পাকিস্তানের বিভিন্ন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন আন্দোলন করে যান, এবং দুই অঞ্চলের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য ছিল সেগুলো দূর করার জন্য চেষ্টা করে যান। এবং 58 সালে যখন সামরিক শাসন জারি করা হয়, তাকে পরবর্তী রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়, এবং কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাগার থেকে মুক্তি পেয়ে আইন বিরোধী আন্দোলন পরিচালনার জন্য তিনি ডেমোক্রেটিক ফ্রন্ট NDF গঠন করেন। পরবর্তীতে তিনি বার্ধক্যজনিত কারণে চিকিৎসা করতে দেশের বাইরে যান লেবাননে। সেখানে লেবাননের রাজধানী বৈরুতেই তার মৃত্যু হয় 1963 সালে। এটাই ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবনী। এরপরে যে ব্যক্তির জীবনী নিয়ে আমরা আলোচনা করব, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তাকে মজলুম জননেতা বলা হয়, অসহায় মানুষের নেতা। এখানে দেখো, তিনি ছিলেন 20 শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ। একেবারে তৃণমূল থেকে উঠে আসা একজন, গ্রাম থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ ছিলেন, গণ আন্দোলনের নায়ক, যিনি জীবনদশা 1947-এর সৃষ্ট পাকিস্তান এবং 1971 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে মজলুম জননেতা হিসেবে সমাধিক পরিচিত। 1954 খ্রিস্টাব্দে নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময়ই তিনি বামধারার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন, এই জন্য তাকে রেড মৌলানা বলা হয়। এখানে দেওয়া আছে দেখো, বামধারার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন বিদায়ী তাকে রেড মৌলানা নামে অনেকে ডাকতেন। তিনি কৃষকদের জন্য পূর্ব পাকিস্তানের কৃষক পার্টি প্রতিষ্ঠা করার ফলে সারা দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা।
তিনি 50-এর দশকেই নিশ্চিত হয়েছিলেন যে পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশ একটি অচল রাষ্ট্র কাঠামো। তখন শেরে বাংলায় সেই সময় উপলব্ধি করতে পেরেছিলেন 50-এর দশকে যখন পাকিস্তান নামক রাষ্ট্রটা সৃষ্টি হচ্ছিল বা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে একসাথে করে দেওয়া হচ্ছিল, তিনি তখন উপলব্ধি করতে পেরেছিলেন যে আমরা যদি পাকিস্তানের অধীনে থাকি, পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশটা একটি অচল রাষ্ট্র কাঠামোতে পরিণত হবে। এটাই তিনি প্রথম উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হচ্ছে শেরে বাংলাকে ফজলুল হক। দেখো জন্ম ও প্রারম্ভিক জীবন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 1800 এখানে দেওয়া আছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালে 12 ডিসেম্বর তারিখে সিরাজগঞ্জের ধনগাড়াপল্লীতে জন্মগ্রহণ করেন। সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন 1880 সালে। পিতা কাজী শরাফত আলী, হাজী শরাফত আলী এবং বেগম শরাফত আলীর পরিবারের 4টি সন্তানের মধ্যে তিনি ছিলেন অন্যতম। বোঝা যাচ্ছে স্যার? একটি মেয়ে এবং 3টি ছেলে ছিল। মোহাম্মদ আব্দুল হামিদ সবার ছোট এবং তার ডাক নাম ছিল সেগামিয়া। এটা একটু মনে রাখবা। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাক নাম ছিল সেগামিয়া। ছেলেবেলায় বেশ ছোট থাকা অবস্থায় হাজী শরাফত আলী মারা যান। কিছুদিন পর এক মহামারীতে বেগম শরাফত এবং 2 ছেলে মারা যান। বেঁচে থাকলেন ছোট শিশু আব্দুল হামিদ খান। ফিতরিহীন হামিদ প্রথমে কিছুদিন চাচা ইব্রাহিমের আশ্রয়ে বড় হন এবং বাবা মারা যান এবং তার 2 বাবা মারা যাওয়ার পর তার 2 ভাই মারা গেলে তিনিই শুধু বেঁচে ছিলেন এবং তিনি তার চাচার কাছে ইব্রাহিমের কাছে কিছুদিন আশ্রয় গ্রহণ করেন। ওই সময় ইরাকের এক আলেম এবং ধর্মপ্রচারক নাসিরউদ্দিন বাগদাদি সিরাজগঞ্জে আসেন। ইরাক থেকে একজন মাওলানা আসেন, ধর্মপ্রচারক আসেন নাসিরউদ্দিন বাগদাদি। হামিদ তার আশ্রয়ে কিছুদিন কাটান। এক পর্যায়ে চাচার আশ্রয় থেকে বেরিয়ে এসে তিনি ওই মাওলানার সান্নিধ্য অর্জন করেন এবং তার সাথে কিছুদিন কাটান। এরপরে প্রথম বিশ্বযুদ্ধে কিছুদিন পূর্বে 1893 সালে তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন আহমদ চৌধুরীর বাড়িতে যান এবং সেখানে তিনি মাদ্রাসার মুদাররেসের কাজ করেন এবং জমিদারের ছেলে মেয়েকে পড়ানোর দায়িত্ব নেন। এটাই ছিল হচ্ছে তার প্রারম্ভিক জীবন। তাহলে অনেক কষ্টে কেটেছে। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে ফেলেন, এক পর্যায়ে গিয়ে চাচার আশ্রয়ে বড় হন এবং নাসিরউদ্দিন বাগদাদির সান্নিধ্য অর্জন করে তার আশ্রয়েও কিছুদিন ছিলেন। পরবর্তীতে তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন চৌধুরীর বাড়িতে যান এবং সেখানে গিয়ে মাদ্রাসার মোদাররেসের দায়িত্ব গ্রহণ করেন এবং জমিদারের ছেলে মেয়েকে পড়ানোর দায়িত্ব নিয়েছিলেন। এভাবেই তার প্রাথমিক জীবনটা কাটে। কিন্তু একটা পর্যায়ে তার রাজনৈতিক জীবনটা কিভাবে শুরু হয় বা রাজনৈতিক জীবন বিভিন্ন দিক নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। বলা হচ্ছে 1917 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ময়মনসিংহ সফরে গেলে তার ভাষণ শুনে অনুপ্রাণিত হন। তাহলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন ময়মনসিংহ সফরে যান তখন তার ভাষণটা শুনেই তিনি রাজনীতি করার অনুপ্রেরণা লাভ করেন এবং 1923 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টি গঠন করলে ভাসানী সেই দল সংগঠিত করার ব্যাপারে ভূমিকা পালন করেন। এরপর 1926 সালে তিনি আসাম গমন করেন। এটা একটু মনে রাখবা। 1926 সালে তিনি আসাম গমন করেন। আসামের প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান। 1929 সালে আসামের ধুবড়ী জেলা ব্রহ্মপুত্র নদের ভাষাঞ্চলের প্রথম কৃষক সম্মেলনের আয়োজন করেন এবং এখান থেকেই তার নাম রাখা হয় মাওলানা ভাসানী। তাহলে একটা পর্যায়ে দেখো তিনি স্বরাজ দলে যোগদানের মাধ্যমে বা স্বরাজ দল গঠনে স্বরাজ দলকে সংগঠিত করার পিছনে তার ভূমিকা ছিল, কারণ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মাধ্যমেই তিনি রাজনীতিতে যোগদানের অনুপ্রেরণাটা লাভ করেছিলেন। এক পর্যায়ে গিয়ে তিনি স্বরাজ দল গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং 1926 সালে তিনি আসামে গমন করেন, কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান সেখানে গিয়ে আসামে গিয়ে এবং আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাষাঞ্চলের কৃষকদের সংগঠিত করে কৃষক সম্মেলন আয়োজন করেন 1929 সালে। আর সেখান থেকে তার নাম হয়ে যায় ভাসানীর মাওলানা বা ভাষাঞ্চলের মাওলানা বা মাওলানা ভাসানী। এরপর থেকে তার নামের শেষে ভাসানী শব্দ যুক্ত হয়। 1937 মাওলানা ভাসানী মুসলিম লীগে যোগদান করেন। 1944 সালে মাওলানা ভাসানী আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। এরপরে পাকিস্তান আন্দোলনে অংশ নেন। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনে অংশ নিয়েছিলেন। আসামে গ্রেফতার হন। 1948 সালে মুক্তি পান। 48 সালে প্রথম দিকে তিনি বঙ্গীয় মুসলিম লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ববঙ্গ ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন। পূর্ববঙ্গের প্রাদেশিক পরিষদের নির্বাচনকে সামনে রেখে 1953 সালে কৃষক শ্রমিক পার্টির সভাপতি শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে সঙ্গে নিয়ে যুক্তফ্রন্ট নামক নির্বাচনী মোর্চা বা দল গঠন করেন। নির্বাচনে যুক্তফ্রন্ট
বিজয় অর্জন করেন, বিপুল ভোটে বিজয় অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পিছনে প্রতিটি আন্দোলনে তার অবদান এক কথায় অনস্বীকার্য। এরপরে দেখো, মৌলানা ভাসানীকে আমরা মূল্যায়ন করতে না পারলেও তার সংগ্রামী জীবন দেখে ভারতের দেহরাদূনের জেনারেল রুদ্র ভাসানীকে বলেন রুদ্র, দেহরাদূনের যিনি জেনারেল ছিলেন রুদ্র, তিনি ভাসানীকে বলেন আপনি দেশের কিংবদন্তির নায়ক। ঠিক আছে স্যার, তাহলে এই যে তিনি যুক্ত ফ্রন্ট গঠনে তার অবদান ছিল, তারপর হচ্ছে পূর্ববঙ্গ ব্যবস্থাপক পরিষদের সদস্য ছিলেন, তারপর হচ্ছে কৃষক, অসহায় মানুষ, যাদের সর্বহারা মানুষদের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন, রাজনীতি করে গেছেন, এই জন্য তাকে মজলুম জননেতা বলা হয়। তারপরও দেখা যায় যে আমরা যদি দেখি আসামের তিনি আসামে যান এবং সেখানে গিয়ে কৃষক আন্দোলন সংগঠিত করেন, কৃষকদেরকে নিয়ে আন্দোলন করেন, তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জোরালোভাবে বক্তব্য রাখেন। তাহলে এভাবেই তিনি অর্থাৎ তৎকালীন ব্রিটিশ ভারতের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন। তারপর এখানে আরেকটা জিনিস দেওয়া নাই, আমরা যদি দেখি যে এটা কি হবে, ফারাক্কা লং মার্চেও কিন্তু মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান ছিল, এটাও আসতে পারে। ফারাক্কা লং মার্চ বাদ দেওয়ার জন্য যে আন্দোলনটা করেছিলেন, লং মার্চটা করেছিলেন, সেখানে মৌলানা ভাসানীর ভূমিকা ছিল। এরপরে 1976 সালে 17 নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই দেশবরেণ্য নেতা মৃত্যুবরণ করেন। তাকে টাঙ্গাইল জেলার সদর উপজেলার উত্তর পশ্চিম সন্তোষ নামক স্থানে পীর শাহজামান দিঘির পাশে সমাধিস্থ করা হয়। তবে এটা এত কিছু মনে রাখার দরকার নেই, তিনি মৃত্যুবরণ করেন কোথায় এটা একটু মনে রাখবো। 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন। এরপর আমরা যদি দেখি শেখ মুজিবুর রহমান, এই অধ্যায়ের শেষ টপিক বোঝা যাচ্ছে স্যার। শেখ মুজিবুর রহমান নিয়ে আমরা তো তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী আছে, সেগুলো তো আমরা বলতেও পারি, তবে পরীক্ষায় আমি কিছু কমন দিয়ে দিব। 1920 সালে তার জন্ম, আর 1975 সালে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। এরপরে আমরা যদি দেখি শেখ মুজিবুর রহমান, তাকে বলা হয় বঙ্গবন্ধু। তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ভারত বিভাজন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠায় সংগ্রামেও কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। শুরুতেই তিনি আওয়ামী লীগের সভাপতি, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে আমরা যদি দেখি পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সাহিত্য শাসন অর্জনের প্রয়াস এবং পরবর্তী 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনেও তার ভূমিকা ছিল। কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানকে সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে কৃতিত্বের সাথে স্বীকৃতি স্বরূপ তাকে বাংলাদেশের জাতির জনক বা জাতির পিতা হিসেবে অভিহিত করা হয়। এছাড়াও তিনি প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিশেষভাবে বিবেচিত। জনসাধারণের কাছে তিনি শেখ মুজিব বা শেখ সাহেব নামে বা তার উপাধি বঙ্গবন্ধু হিসেবে অধিক পরিচিত। আসো আমরা শেখ মুজিবুর রহমানের একটু জন্ম নিয়ে একটু আলোচনা করি। বলা হচ্ছে শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জ, এখানে দেওয়া আছে রাত 8টায় তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাঠানগাতি ইউনিয়নের ভাইগার নদীর তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তবে তোমরা এত কিছু মনে রাখার দরকার নাই, 1920 সালে 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন শেখ লুৎফুর রহমান, গোপালগঞ্জ দায়রা আদালতের সেরাস্তার অর্থাৎ হিসাব সংরক্ষণকারীর দায়িত্ব পালন করতেন তার বাবা, এবং মা ছিলেন সায়রা খাতুন। 4 কন্যা এবং 2 পুত্রের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাম ফাতেমা বেগম। আচ্ছা, এগুলো মনে রাখার দরকার নাই, বড় বোন ছোট বোন মেজো বোন এখানে সব দেওয়া আছে, এগুলো এখন মনে রাখার দরকার নাই। তোমরা এখানে এই জিনিসটা একটু মনে রাখবা। ছোটবেলায় তার ডাক নাম ছিল কুকা। ছোটবেলা থেকেই তিনি মানুষের প্রতি সহমর্মী, মানে মানুষকে সাহায্য সহযোগিতা করতেন। তারপর হচ্ছে যে কি দুর্ভিক্ষের সময় নিজের গোলা থেকে দান বিতরণ করতেন এবং সমিতি করে অন্যদের কাছ থেকে ধান চাল সংগ্রহ করে গরিব ছাত্রদের মধ্যে বিলিয়ে দিতেন। তাহলে দেখো এই যে সহমর্মিতা, মানুষের প্রতি যে টান, সেটা ছোটবেলা থেকেই প্রকাশ পেয়েছিল।
এরপরে আমরা যদি দেখি তার শিক্ষা জীবন, এখানে দেওয়া আছে তার শিক্ষা জীবন 1927 খ্রিস্টাব্দে 7 বছর বয়সে শেখ মুজিবুর রহমান গিমারাঙ্গা প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা করেন এবং 9 বছর বয়সে 1929 খ্রিস্টাব্দে গোপালগঞ্জে পাবলিক বিদ্যালয় থেকে 3য় শ্রেণীতে ভর্তি হন এবং পিতার বদলিজনিত কারণে 1931 খ্রিস্টাব্দে তিনি মাদারীপুর ইসলামিয়া বিদ্যালয়ের 4র্থ শ্রেণীতে ভর্তি হন। 1934 খ্রিস্টাব্দে তিনি বেরি নামক জটিল রোগে আক্রান্ত হন এবং তার হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে। এ কারণে তিনি 1934 থেকে 1938 পর্যন্ত 4 বছর বিদ্যালয়ের পাঠ চালিয়ে যেতে পারেননি অসুস্থতার কারণে। এরপর তিনি 1938 খ্রিস্টাব্দে সুস্থ হওয়ার পর গোপালগঞ্জের মাতুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুলের 7ম শ্রেণীতে ভর্তি হন। পরবর্তীতে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে তিনি